হ্যালো শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল উপন্যাসে গল্পের সাথে গল্পের সুরে। আমরা অবশেষে চলে এলাম বিখ্যাত ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের লেখা কিছুক্ষণ উপন্যাসের অন্তিম পর্ব নিয়ে। মাওলানা আজিজুর রহমান স্ত্রীর হাত ধরে বসে আছেন। ভয়ে এবং আতঙ্কেই তিনি অস্থির। নিজের মনের ভয় কমানোর জন্য তিনি ইয়া আহাদু 100 বার পড়েছেন। মনের ভয় কমছে না। সত্যি সত্যি ট্রেনে কিছু হয়ে গেলে মহাবিপদ হবে। ট্রেনের অ্যাটেন্ডেন্ট ওসিরকে কানে কানে বলেছেন একজন লেডি ডাক্তার আছে কিনা এই খোঁজ করতে। ব্যাটা খোঁজ করবে কিনা কে জানে। তিনি নিজেই প্রতিটি বগিতে গিয়ে ডাক্তার খুঁজতে পারেন। স্ত্রীকে ফেলে যেতে ইচ্ছা করছে না। তিনি মহাবিপদের দোয়া এক মনে পড়ে যাচ্ছেন, দোয়া ইউনুস। ব্যথার এক একটা প্রবল ঝাপটা আসছে। আফিয়ার স্বামীকে খামচি দিয়ে ধরছে এবং ব্যাকুল গলায় বলছে, আমার আম্মু কই, ও আম্মু আম্মু। মাওলানা বললেন, আল্লাহ খোদাকে ডাকো, আম্মা আম্মা করছো কেন? আফিয়া বলল, আল্লাহ পাকরে তো আপনি ডাকতেছেন, আমি আম্মুরে ডাকি, ও আম্মু আম্মু। মাওলানা বললেন, সমস্যা তুমি তৈরি করেছো। আমার কাছে যাব। এখন দেখেছো অবস্থা, তোমার মার কাছে যাবার জন্য রওনা না দিলে এই বিপদ হতো না। আফিয়া বলল, চুপ করে বসে থাকেন, কথা বন্ধ, কথা বললে কানে ঝনঝন করে। মাওলানা চুপ করে গেলেন। তিনি মনে মনে দুরুদে শেফা পাঠ করা শুরু করেছেন। বশির আরেক দফা বড় ফেলেছে। রশিদ সাহেব তার হাত ধরে বললেন, ইউ আর এ গুড বয়, ইউ উইল গেট এ টয়। তবে এখন খেলার সময় নয়, একটা খবর যে জোগাড় করতে হয়। বশির বলল, স্যার কি খবর জোগাড় করব? রশিদ সাহেব বললেন, যে মৃত ব্যক্তিটি আমাদের সঙ্গে যাচ্ছে তার পরিচয় আমার জানা দরকার। জটিল গবেষণার মধ্যে পড়ে গেছি। মৃত ব্যক্তির নাম এবং আমাদের মন্ত্রী মহোদয়ের জন্ম তারিখ জানা অতি জরুরি। বশির বলল, মরা মানুষ তো কেউ যাচ্ছে না। তুমি তো খবর দিলে একটা ডেড বডি যাচ্ছে। বশির লজ্জিত গলায় বলল, ভুল খবর দিয়েছিলাম স্যার, চাদর দিয়ে ঢেকে কামড়ায় তুলেছে, তখন ভেবেছি লাশ। এখন সে লাশ না? জি না, চা কফি খেয়েছে। ছেলে না মেয়ে? ছেলে। বয়স কত? 30-35। নাম জিজ্ঞেস করেছ? নাম জিজ্ঞেস করি নাই। চাদরটি ঢেকে তাকে তুলেছে কেন? জানি না। রশিদ সাহেব বললেন, মিথ্যা কথা বলছো কেন বশির? হঠাৎ তোমার মিথ্যা বলার প্রয়োজন পড়লো কেন? আমি ওই কামরায় গিয়েছিলাম। মৃত ছেলেটির মার সঙ্গে আমার কথা হয়েছে। তার ডেড বডি কফিনে করে নিয়ে যাচ্ছে। কফিনে প্রচুর বরফ এবং প্রচুর চা পাতা দেওয়া হয়েছে। ঠিক বলছি না? বশির কিছুক্ষণ চুপ করে থেকে বলল, জি স্যার। তাহলে মিথ্যা কথা কেন বললে? বশির জবাব দিল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রশিদ সাহেব বললেন, ইউ আর নটি বয়, ইউ উইল নট গেট আ টয়। আমার সামনে থেকে দূর হবার সময় হয়েছে, সময়। সামনে থেকে যাও। বশির দ্রুত বের হতে গিয়ে দরজায় বাড়ি খেল। রশিদ সাহেব ডাক্তারের দিকে তাকিয়ে বললেন, ছেলেটা মিথ্যা কথা কেন বলল? রশিদ সাহেব বললেন, কারণ ছাড়া কেউ মিথ্যা বলে না, তবে প্যাথোলজিক্যাল লায়াররা বলে। সমগ্র মানব গোষ্ঠীর অতি ক্ষুদ্র অংশই প্যাথোলজিক্যাল লায়ার। বশির নামের এই ছেলের মিথ্যা বলার পেছনে অবশ্যই কারণ আছে। কারণটা বের করতে হবে। আশা বলল, আপনি সবসময় কিছু না কিছু নিয়ে চিন্তা করেন। রশিদ সাহেব বললেন, আমি একা না, তুমি নিজেও সবসময় কিছু না কিছু নিয়ে চিন্তা করো। ডাক্তার হিসেবে তুমি এই তথ্য নিশ্চয়ই জানো যে মানুষের হার্ট এবং ব্রেইন কখনো বিশ্রাম নেয় না। হার্ট এবং ব্রেইনের বিশ্রাম নেওয়ার অর্থ মৃত্যু। ঘুমের মধ্যে হার্ট যেমন কাজ করে, ব্রেইনও কাজ করে। ভালো কথা, এইমাত্র তোমার ম্যাজিকের কৌশলটা আমি ধরে ফেলেছি। সত্যি? আমাকে কয়েনটা দাও, আমি দেখাচ্ছি। ট্রেনে যাত্রীদের নিয়ে আমি যখন কনসিয়াসলি চিন্তা করছিলাম, তখন আমার ব্রেইন নিজের উদ্যোগে চিন্তা ভাবনা করে কৌশলটা বের করেছে। আশাব একটা কয়েন দিল। রশিদ সাহেব বললেন, তোমাকে ম্যাজিকটা দেখালে তুমি মজা পাবে না, কারণ তুমি কৌশলটা জানো। এক কাজ করো, ওই মেয়েটাকে ডেকে আনো, সে মজা পাবে। 10 মিনিট পরে যাই স্যার। 10 মিনিট পরে যাবে কেন? আশাব বিব্রত গলায় বলল, আমার মা আমার উপর বিশেষ একটি কারণে খুবই রেগে আছেন, তার রাগ পড়ার সময় দিচ্ছি। আধা ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে সাধারণত তার রাগ পড়ে যায়। তুমি হিসেব করে বের করেছ? না, আমার বাবা হিসেব করে বের করেছেন। মা বেশিরভাগ রাগ বাবার সঙ্গে করতেন। বাবার সারভাইভালের জন্য হিসেবটা দরকার ছিল। উনি কি করতেন? ব্যাংকার। গুড, আমার 15 মিনিট অপেক্ষা করুন।
চিত্রা বসে আছে সাজেদার সামনে। চিত্রার মনে হচ্ছে ভদ্রমহিলা কিছুটা শান্ত হয়েছেন, তবে এখন তিনি ক্রমাগত কথা বলে যাচ্ছেন। কথারও আগামাথা পরিষ্কার বোঝা যাচ্ছে না। অর্থহীন কথা শুনতে চিত্রার আপত্তি নেই। ঘন্টার পর ঘন্টা লিলির অর্থহীন কথা শুনে সে অভ্যস্ত। সমস্যা হলো ভদ্রমহিলা তাকে বৌমা বলে সম্বোধন করছেন। চিত্রা উচিত তাকে মনে করিয়ে দেয়া যে তিনি ভুল করছেন। চিত্রার সঙ্গে এই প্রথম তার দেখা হয়েছে এবং চিত্রা তার বৌমা না। বৌমা হবার কোনো বাসনাও তার নেই। বৌমা শোনো, আমার ছেলে ইচ্ছা করে আমাকে অপমান করার জন্য মদ গিলছে। সে কি করবে তোমাকে বলি। গলা পর্যন্ত মদ গিলবে, তারপর টলতে টলতে কামরায় ঢুকবে, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে। তখন তো আমি তাকে ছাড়বো না। মায়ের সামনে যে তার স্ত্রীকে অপমান করে তার মতো কুলাঙ্গার এই দুনিয়ায় জন্মায়নি। আমি সেই কুলাঙ্গারকে সহ্য করব না। আমি খাবারের মেয়ে। আমার দাদা আশরাফ আলীর নাম নিশ্চয়ই শুনেছ। আমি আশরাফ আলীর খাস সাহেবের নাতনি। আশরাফ আলী খাঁ সাহেব প্রকাশ্য বাজারে থানার ডিউটি অফিসারকে কি করেছিলেন তা এখনও ইতিহাস। পুলিশের এসপি খবর পেয়ে জেলা হেডকোয়ার্টার থেকে দাঙ্গা পুলিশ নিয়ে এলেন। আমার দাদাজানের লোকজনও লাঠি বৈঠা নিয়ে তৈরি হলো। দাদাজান তার দুনলা বন্দুক বের করলেন। থমথমে অবস্থা। দাঙ্গা বেঁধে যায় এমন অবস্থা। শেষ পর্যন্ত এসপি সাহেবের বুদ্ধিতে সমস্যার সমাধান হলো। এসপি সাহেব সাদা পোশাকে এসে দাদাজানের বাড়িতে ঢুকে বললেন, স্যার, আমার চাচা আপনার ছাত্র ছিলেন। দাদাজান সঙ্গে সঙ্গে এসপি সাহেবকে জড়িয়ে ধরে বললেন, বাবা কেমন আছো? এসপি সাহেব বললেন, ভালো থাকবো কিভাবে? শুনেছি আমার এক অফিসার আপনার সঙ্গে বেয়াদবি করেছে। আমি এসপি, আমার অফিসারের বেয়াদবি আমি সহ্য করব না। দাদাজানের রাগ সঙ্গে সঙ্গে পানি। তিনি বললেন, এটা কেমন কথা? অল্প বয়সী উত্তেজনায় একটা বেয়াদবি করেছে, এটা কোনো ব্যাপার না। তুমি তাকে খবর দিয়ে আনো, হাত মিলাই। এখন বুঝেছ আমি কোন বংশের? চিত্রা বলল, জি বুঝেছি। সাজেদা বড় নিঃশ্বাস ফেলে বললেন, তুমি যাও, আমার ছেলেকে ডেকে আনো। আমি তাকে ক্ষমা করেছি। আমি যেমন রাখতে পারি ক্ষমা করতে পারি। রাত 10টা বাজে, তার নিশ্চয়ই খিদে লেগেছে। 9টা বাজতেই সে খেয়ে নেয়, ছোটোবেলার অভ্যাস। চিত্রা উঠে দাঁড়ালো। মহিলার সঙ্গে কামরা শেয়ার করার ব্যাপারটা তার এখন আর ভালো লাগছে না। তার চেয়ে অনেক ভালো বুড়োর অঙ্কের গল্প শুনে রাত কাটানো। আশরাফ কামরা থেকে বের হয়েছে, তবে ঠিকমতো পা ফেলতে পারছে না। তাকে এগোতে হচ্ছে দেয়াল ধরে। চিত্রার সামনে সে খানিকটা বিব্রত বোধ করছে। চিত্রা বলল, আপনাদের মাতাপুত্রের সমস্যায় হঠাৎ জড়িয়ে পড়েছি, ভালো লাগছে না। আশরাফ বলল, ভালো লাগার কথা না, সমস্যায় আপনি ইচ্ছে করে জড়িয়েছেন। মার সঙ্গে রুম শেয়ার করতে চেয়েছেন। মা কি তার দাদাজানের গল্প শুরু করেছেন? হ্যাঁ করেছেন। ওনার দাদাজানের গল্প সমস্যা না, সমস্যা উনি মাঝে মাঝে আমাকে বৌমা সম্বোধন ডাকছেন। আপনি নিশ্চয়ই বিয়ে করেছিলেন। আপনার মায়ের একজন আদরের বৌমা ছিল না? জি না। চিত্রা বলল, আগে বৌমা ডাকার অভ্যাস না থাকলে হঠাৎ করে কারো মুখ দিয়ে বৌমা বের হয় না। আশরাফ বলল, মার মুখ দিয়ে যে কোনো কিছু বের হবে। আমার মাকে আপনি চেনেন না, আমি চিনি। তিনি মানসিকভাবে সামান্য অসুস্থ। মার হয়ে আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আশরাফ হাত জোর করল। চিত্রা বলল, ক্ষমা চাইতে হবে না। আশরাফ বলল, মায়ের অসুখটা প্যারানয়ের জন্য অন্য এক ফর্ম। প্যারানয়ের রোগী মনে করে সবে ষড়যন্ত্র করছে তাকে মেরে ফেলার জন্যে, আর মা মনে করেন অপরিচিত যেই তার সঙ্গে কথা বলছে সেই তার পরম আত্মীয়। আপনি এখন মার কাছে আমার চেয়ে 100 গুণ বেশি প্রিয়। চিকিৎসা করাচ্ছেন না? করাচ্ছি। আপনি যদি কিছু মনে না করেন আমি রাতে আপনার মার সঙ্গে থাকবো না। আশা বলল, মার সমস্যা একটাই, কথা বলা, এছাড়া তার আর কোনো সমস্যা নেই। বুঝতে পারছি, আমার ভালো লাগছে না। আপনি আপনার মার কাছে যান, তিনি অপেক্ষা করছেন। আপনার মাতার পুত্র খাওয়া দাওয়া করুন। এর মধ্যে আমাকে ডাকবেন না প্লিজ। আমি বুফে কারে খাবো, অর্ডার দিয়ে রেখেছি। আপনার মাতা পুত্রের মিলন দৃশ্য দেখার আগ্রহ যেমন আমার নেই, বিচ্ছেদ দেখার আগ্রহ আমার নেই। মা আপনাকে ছাড়া খাবে না। ব্যবস্থা করুন যেন খায় প্লিজ। আশরাফকে করিডোরে দাঁড় করিয়ে চিত্রা এগিয়ে গেল। তার সত্যিই অসহ্য লাগছে। মোবাইল টেলিফোনে পিং পিং শব্দ হচ্ছে। নিশ্চয়ই লিলি। এই চিত্রা, হ্যালো। হ্যালো। ফান হচ্ছে? খুব ফান হচ্ছে। ফানে ডুবে আছি, নাক পর্যন্ত ফান। বাবারে, একটু ধৈর্য ধর। ময়মনসিংহ জাংশনে গাড়ি থামবে, তুই চলে যাবি স্যালুনে, রানীর মতো থাকবি। একবার তো বলেছিস, বারবার একই কথা শুনতে ভালো লাগে না। এত রেগে আছিস কি জন্যে? এক মহিলা আমাকে বৌমা ডাকছে। সে কি, কেন? তোর চেহারা কি মহিলার অতি আদরের বৌমার মতো যে সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে? বাংলা সিনেমা? চুপ কর তো।
উনি মেন্টাল পেশেন্ট। ও মাই গড, রাতে ওই মহিলার রুম আমার শেয়ার করার কথা। ভুলে ওই কর্ম করবি না। শত হস্ত দূরে তো থাকিং গো, অর্থাৎ শত হস্ত দূরে থাকবি, নয়তো দেখা যাবে রাতে সে তোকে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করছে। উপদেশের জন্য ধন্যবাদ। ম্যাথমেটিশিয়ানের সঙ্গে কথা হয়েছে? এখনও না। বুড়োরা তরুণী মেয়েদের সঙ্গে গল্প করতে খুব পছন্দ করে, মজার মজার গল্প বলে। এরা তরুণীদের ভুলাতে চায়। তুই এক কাজ কর, বুড়োর সঙ্গে গল্প করতে করতে চলে যা। তোর জায়গায় আমি থাকলে বুড়োর সঙ্গে এমনই গল্প জমাতাম যে বুড়ো ভাবতো কি আর মজা, খাবো ব্যাং ভাজা, মেয়ে তো আমার প্রেমে ডুবে সাঁতার দিচ্ছে। লিলি, আমার ধারণা তুই ভাবছিস যে খুব মজার কথা বলছিস, তোর কথাবার্তায় হিউমার ঝরে পড়ছে। ব্যাপারটা সেরকম না। তুই একই ভঙ্গিতে সবার সঙ্গে কথা বলিস, তোর কথাবার্তায় সামান্যতম ভ্যারিয়েশন নেই। তোর কথায় ভয়ঙ্কর দুঃখ পেলাম, দুঃখে মরে যেতে ইচ্ছে করছে। এই দেখ মরে যাচ্ছি, 1 2 3 বলেই লিলি মোবাইল অফ করলো। চিত্রা বলল, থ্যাংক গড। মন্ত্রী সাহেবের সেলুন কারে আরও একজন বলল, থ্যাংক গড। সে একজন মন্ত্রী সাহেবের আদরের শালিকা যমুনা। তার থ্যাংক গড বলার কারণ, গান বাজনা শুরু হতে যাচ্ছে। ব্যান্ডের লম্বা চুলের ছেলে মাথা ঝাঁকিয়ে নিজেকে তৈরি করছে। সে অস্বাভাবিক চেগুন গলায় বলল, শুরু করব ফিউশন টাগোর দিয়ে। ব্যান্ডের সুরে রবীন্দ্রসঙ্গীত নামে নতুন এক জিনিস শুরু হয়েছে। এর মধ্যে কিছু ইংরেজি এবং হিন্দি কথাবার্তাও আছে, মহাফিউশন যাকে বলে। অল্প সময়ে তরুণ তরুণীদের হৃদয় এই সঙ্গীত হরণ করে নিয়েছে। ব্যান্ডের পরিচালক যমুনার দিকে তাকিয়ে বলল, আপা, এই গানটায় সবাইকে অংশ নিতে হবে। যমুনা বলল, কীভাবে অংশ নিব? আমি তো গান জানি না। গান জানতে হবে না, গানের মাঝখানে যতবার আমি হাততালি দেব ততবার আপনারা সবাই বলবেন ঠেকাই মাথা। হাতের ইশারা না করা পর্যন্ত ঠেকাই মাথা বলতেই থাকবেন। সুর নিয়ে চিন্তা করবেন না, যেভাবে বলতে চান বলবেন। যমুনা আনন্দিত চোখে স্বামীর দিকে তাকিয়ে বলল, কি মজা। এই মজা না? যমুনা স্বামী বলল, মজা বললেই তো মনে হচ্ছে। যমুনা তার বোনের দিকে তাকিয়ে বলল, দুলাভাই জয়েন করবে না? সুরমা বললেন, ওর শরীরটা খারাপ, ওই যে অ্যাসিডিটি প্রবলেম। যমুনা বলল, কয়েকবার ঠেকাই মাথা করলে অ্যাসিডিটি ঠিক হয়ে যেত। সুরমা বললেন, তোরা শুরু কর, আমি ওকে নিয়ে আসব। সঙ্গীত শুরু হয়েছে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। সঙ্গীত জমে গেছে, ঠেকাই মাথা সুপারহিট হয়েছে। যমুনা আনন্দের স্বামীর গায়ে বারবার গড়িয়ে পড়ছে। আনন্দের তুঙ্গ মুহূর্তে সেলুন কারের বাতি নিভে গেল, বগি ডুবে গেল অন্ধকারে। সুরমা পা টিপে টিপে স্বামীর কাছে গিয়ে বলল, এই বাতি নিভে গেছে তো? খায়ের সাহেব বললেন, দেখতে পাচ্ছি, আমি অন্ধ না। সুরমা বললেন, ট্রেনের লোকজন কেউ তো আসবে না, মোমবাতি চার্জার কিছু দেবে না? না দিলে আমি কি করব? আমার হাতে কি ক্ষমতা আছে? সুরমা বললেন, এরা কি জেনে গেছে? জানতেও পারে। সুরমা বললেন, আমি কিন্তু যমুনাকে কিছু বলিনি, ওদের ট্রিপটা নষ্ট করে লাভ কি? একসময় যেহেতু জানবে, এখনই বলে দাও। যমুনা এগিয়ে আসছে, তার হাতে মোবাইল। সে মোবাইল অন করে তার আলোয় সাবধানে এগুচ্ছে। দুলাভাই বলো, শুনছি। ট্রেনের প্রতিটি কামরায় লাইট আছে, শুধু আমাদেরটাই নেই। আমরা অন্ধকারে বসে আছি। তাই নাকি? হ্যাঁ, আপনি খোঁজ নিয়ে আসুন। খোঁজ নিতে হবে না, তুমি বলছো এই যথেষ্ট। মনে হয় ইলেকট্রিক্যাল কানেকশনের কোনো ঝামেলা হয়েছে। কানেকশনের ঝামেলা হলে রেলের লোকজন ছোটাছুটি করবে না? এরা এসে সমস্যা কি জানাবে না? দুলাভাই, আপনি এক্ষুনি রেলমন্ত্রীকে টেলিফোন করুন, এদের সবাই যেন সাসপেন্ড হয়। মন্ত্রীর সেলুন কার যাচ্ছে, সেখানে ইলেকট্রিসিটি নেই, ওদের কোনো গরজও নেই, এরা ভেবেছে কি? খায়ের সাহেব বললেন, ব্যবস্থা হবে, তোমরা গান বাজনা করতে থাকো। যমুনা বলল, অন্ধকারে কি গান বাজনা? খায়ের সাহেব বললেন, অন্ধকারের গানে অন্য মজা আছে, তোমরা শুরু করো, আমি দেখছি কি করা যায়। গান আবার শুরু হয়েছে। খায়ের সাহেব সিগারেট ধরিয়েছেন, সুরমা আছেন স্বামীর পাশে। অন্যদিন সিগারেট ধরানো নিয়ে নানান কথাবার্তা বলতেন, আজ চুপচাপ। খায়ের সাহেব বললেন, কিছু বলবে? সুরমা বললেন, আমার মন ডাকছে। খায়ের সাহেব বিরক্ত গলায় বললেন, যা হবার তা তো হয়ে গেছে, আর কি ডাক? সুরমা বললেন, সেলুন কারে বাতি নিভিয়ে দেওয়াটা ইচ্ছাকৃত নয় তো? সব কামরায় বাতি জ্বলছে, সেলুন কারে বাতি নেই, এতক্ষণ হয়ে গেল, একজন কেউ খোঁজ নিতে আসছে না। খায়ের সাহেব কিছু বললেন না। সুরমা বললেন, কান ধরে উঠবোস করিয়েছি, এটার জন্য কিছু না তো?
সবাই মিলে ঠিক করেছে আমাদের শিক্ষা দেবে। হতে পারে, বাংলাদেশের মানুষ শিক্ষা দিতে পছন্দ করে। আমার ভয় লাগছে। ভয় লাগাই স্বাভাবিক। এই দেশের অনেক মন্ত্রিত্ব চলে যাবার পর পাবলিকের হাতে মার খেয়েছে। মন্ত্রিত্ব যাবার পরে না, পার্টি ক্ষমতা থেকে যাবার পর কেউ কেউ হয়তো বা ইনসাল্টেড হয়েছে। তোমার পার্টি তো এখনও ক্ষমতায় আছে। ক্ষমতায় থাকলেও আমি পার্টির গুড বুকে নেই। সবাই জানবে আমাকে লাথি দিলে এখন পার্টি কিছু বলবে না, বরং খুশি হবে। আমি লাথি খাচ্ছি এই দৃশ্য দেখলে অনেক নেতাকর্মী এখন খুশি হবে। একজনকে কি পাঠাবো রেলের যে কাউকে ডেকে নিয়ে আসবে? তুমি কথা বলবে, কথা বলে ঠিক করবে। কথা বলে মানুষকে ভুলাতে তো তুমি ওস্তাদ। কাকে পাঠাবে? বদরুলকে পাঠাই, চালাক চতুর আছে। বদরুলটাকে? ওই যে ভিডিও করে ছেলেটা। পাঠাও, তবে আমার ধারণা ওকে মেরে তক্তা বানাবে। সুরমা ভীত গলায় বললেন, ওকে মেরে তক্তা বানাবে কেন? নানান কায়দায় কানে ধরে ওঠা বসার ভিডিও করেছে, ওকে ছাড়বে কেন? আমি হলে তো মারতাম। মারতে? অবশ্যই। তুমি আর কি করতে? চেষ্টা করতাম এই অপমান যে মহিলা আমাকে করেছেন সবার সামনে তার গালে একটা থাপ্পড় বসাতে। তাহলে কি বদরুলকে পাঠাবো না? পাঠাও, টেস্ট কেস হিসেবে পাঠাও, মার খেয়ে ফেরে কিনা দেখি। সুরমা ভীত গলায় বললেন, তোমার সঙ্গে রিভলভার আছে না? আছে, গুলি মাত্র 6টা, সিন্ধুতে বিন্দু। তুমি তো আর গুলি করতে যাচ্ছ না, অস্ত্র হাতে থাকাই ভরসা। খায়ের সাহেব বললেন, মাঝে মাঝে অস্ত্র থাকলে সমস্যা, নিজের অস্ত্রে নিজে বধ। টান দিয়ে রিভলভার নিয়ে সেই রিভলভারের গুলি। সুরমা বললেন, আজে বাজে কথা বলছে কেন? ভালো ভালো কথা মুখ দিয়ে বের হচ্ছে না। খায়ের সাহেব মোবাইল টেলিফোন বের করে বোতাম টিপতে শুরু করলেন। সুরমা বললেন, কাকে টেলিফোন করো? খায়ের সাহেব তিক্ত গলায় বললেন, কাকে তোমাকে বলতে হবে কেন? কাকে টেলিফোন করছি জানার তোমার প্রয়োজনটা কি? জানলে অসুবিধাটা কি? অসুবিধা আছে, সব ইনফরমেশন সবার জন্যে না। আমি তোমার স্ত্রী। খায়ের সাহেব বললেন, তুমি আমার সামনে থেকে যাও, তুমি ক্রমাগত আমাকে বিরক্ত করে যাচ্ছ। আমার 40 গজের ভেতর যেন তোমাকে না দেখি। সুরমা হতভম্ব গলায় বললেন, যদি না যাই তাহলে কি করবে? মারবে? খায়ের সাহেব বললেন, হ্যাঁ মারবো। তোমার বোন আর বোনের স্বামী, ওই বান্দরটার সামনে কষে চড় মারবো। অন্ধকার হলেও ওরা দেখতে পাবে। সুরমা কাঁদে কথায় বললেন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বান্দর বলছো কাকে? খায়ের সাহেব বিকট শব্দে ধমক দিলেন, গেট লস্ট ইউ পিগ। গান থেমে গেল। সবাই সুরমার দিকে তাকিয়ে আছে। সুরমা ভীত গলায় বলল, আপা কি হয়েছে? সুরমা স্বাভাবিক গলায় বললেন, তোর দুলাভাই টেলিফোনে কাকে যেন ধমকাচ্ছে। ভিডিওর বদরুল কোথায়? আমার কাছে আসতে বলতো। সুরমা এগিয়ে গেলেন গানের দলের কাছে। তিনি এলোমেলো ভঙ্গিতে পা ফেলছেন, নিজেকে দ্রুত সামলাতে চেষ্টা করছেন। এখনও সামলাতে পারেননি, তবে পারবেন। আবুল খায়ের খান টেলিফোন করছেন পূর্ত মন্ত্রীকে। রিং হচ্ছে, কেউ টেলিফোন ধরছে না। রিং হতে হতে টেলিফোন থেমে গেল। একটা সময় ছিল দ্বিতীয় রিং শেষ হবার আগেই পূর্তমন্ত্রী বলতেন, গ্রেট খায়ের ভাই, কি ব্যাপার, বান্দা হাজির। এখন সময় ভিন্ন। খায়ের ভাইয়ের গ্রেটনেস বলে কিছু নেই, তার টেলিফোন ধরতে হবে না। আবুল খায়ের আবার টেলিফোন করলেন। তার মাথায় রক্ত উঠে গেছে। তিনি ঠিক করেছেন টেলিফোন করেই যাবেন। ব্যাটা যতক্ষণে ধরবে ততক্ষণে টেলিফোন বাজতে থাকবে। শালার বাচ্চা শালা। ভিডিওম্যান বদরুল ফুরফুরে মেজাজে এগুচ্ছে। তার হাতে ভিডিও ক্যামেরা না থাকায় হাত খালি খালি লাগছে, শরীর ভারশূন্য। মনে হচ্ছে অফিস শেষ হয়েছে, এখন তার ছুটি। ভিডিও ক্যামেরা হাতে থাকা মানেই অফিস। এক একজনের অফিস এক এক রকম। কবির অফিস তার কাঁধের ঝোলায়, ভিডিওম্যানের অফিস ভিডিও ক্যামেরায়, লেখকের অফিস তার মাথায়। সেলুনকার পার হয়ে সে ঢুকলো ডায়নামো গাড়ি। বিকট সব যন্ত্রপাতি, শস্য শব্দ হচ্ছে, তৈরি হচ্ছে ইলেকট্রিসিটি। বিভিন্ন কামরায় চলে যাচ্ছে। শুধু তাদের কামরাতেই আলো নেই। কিছুদূর এগোতেই রেলে কিছু লোকজন দেখা গেল, গোল হয়ে বসে চা খাচ্ছে। ক্রিমিনালটাকে দেখা যাচ্ছে না, সবাই অপরিচিত। বদরুল বলল, হ্যালো, আপনারা রেলের লোক? সবাই একসঙ্গে তাকালো, কেউ জবাব দিল না। বদরুল কঠিন গলায় বলল, মন্ত্রী মহোদয় আমাকে পাঠিয়েছেন। উনি জানতে চেয়েছেন সেলুন কার অন্ধকার কেন। অলরেডি রেলের বড় বড় অফিসের কাছে টেলিফোন চলে গেছে। দলের একজন গোলমুখ গোফ আছে, বডি বিল্ডারের মতো চেহারা, চায়ের কাপে শব্দ করে চুমুক দিয়ে বলল, আপনি কে? বদরুল বলল, আমি কে তাদের আপনার প্রয়োজন কি? ধরে নিন আমি মন্ত্রী মহোদয়ের পিএস। আপনার নাম বলেন। আপনাকে নাম বলতে যাব কেন? বদরুলের কথা শুনে সেই লোক চায়ের কাপ মেঝেতে রেখে শান্ত ভঙ্গিতে উঠে এলো। বদরুল কিছু বুঝে ওঠার আগে প্রচণ্ড শব্দে চড় বসাল।
বদরুল পেছনে ছিটকে বেঞ্চে পড়ে গেল। বসে থাকা সবাই শব্দ করে হেসে উঠল। বডি বিল্ডার টাইপ লোকটা বলল, এখন প্রশ্ন করলে জবাব দিবে, টেরিবেরি করবে না। তোর নাম কি? বদরুলের কপাল ফেটে গেছে, টপটপ করে রক্ত পড়ছে। সে কপালে রক্ত মুছে হতভম্ব গলায় বলল, এইসব কি? আপনারা সবাই আন্ডার অ্যারেস্ট। এক্ষুনি রেল পুলিশ আসবে, সবাইকে ডিটেনশনে যেতে হবে। এই হারামির পুত, যা জিজ্ঞেস করবো জবাব দিবি। তোর নাম কি? বদরুল। তুই করস কি? আমি ভিডিও ম্যান, ভিডিও করি। সবুরের ভিডিও তুই করেছিস? এবার তোর ভিডিও করা হবে। এই তোমরা হারামির বাচ্চাটা জামা কাপড় খুলে ফেলো, এখানে একটা করে ফেলো, ন্যাংটা ভিডিও হবে। বদলু চেঁচিয়ে বলল, কি বলেন? এর পুরো ন্যাংটা করে ফেরত পাঠাও, তারা বুঝুক ঘটনা কি। বদরুল বলল, আমি মন্ত্রী মহোদয়ের লোক। রাখ বেটা মন্ত্রী মহোদয়, তোর মন্ত্রীর পাছায় এখন বাস। সে আর মন্ত্রী নাই, তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তোকে ন্যাংটা অবস্থায় ছাড়বো। তুই তোর মন্ত্রীকে বলবি সবুরকে যে কানে ধরে উঠবোস করিয়েছে তাকে কানে ধরে উঠবোস করতে হবে। তোকে ন্যাংটা অবস্থায় দেখলে তারা বুঝবে খবর ভালো না, আমরা মানুষ খারাপ। বদরুল বুঝতে পারেনি যে তাকে সত্যি সত্যি নগ্ন করে ফেলা হবে। সে হা হয়ে গেল। দাঁড়িয়ে থাকবি না, যা। মন্ত্রী মহোদয় তোকে যেন ঠিকমতো দেখতে পায় সেজন্য কিছুক্ষণের জন্য সেলুন কারেন্ট দেওয়া হবে। এই তুই রওনা হ। তো হাত দিয়ে ঢাকাঢাকি করার চেষ্টা করবি না, চেষ্টা করলে হাত কেটে ফেলে দিব। বদরুল কাতর গলায় বলল, আমি এইভাবে যেতে পারবো না ভাই, আমি আপনাদের পায়ে ধরি। পায়ে ধরে লাভ নাই, তুই এখন রওনা দে। এখন রওনা না দিলে তোকে কি করা হবে সেটা তোর কানে কানে বলবো। তুই সঙ্গে সঙ্গে রওনা হবি, দৌড়াই যাবি। হা হা হা। সবাই হাসছে। বদরুল আতঙ্কে জমে গেল। ব্যাপারটা সত্যি ঘটছে না কি এটা কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন তা সে বুঝতে পারছে না। বডি বিল্ডার উঁচু গলায় বলল, সেলুন কারে কারেন্ট দাও। একজন কি একটা হাতলে চাপ দিল। সেলুন কারে বাতি জ্বলে উঠছে। একসঙ্গে সবাই হৈ হৈ করে উঠল। যমুনা হাততালি দিচ্ছে। যমুনা দেখা দেখি অন্যরাও হাততালি দিচ্ছে। ব্যান্ডের একজন অতি দ্রুত ড্রামে কয়েকটা বাড়ি দিল। বিপুল হাততালির ভেতর বদরুল ঢুকলো। সেলুন কারে হঠাৎ যেন বজ্রপাত হলো। আশহাব মার পাশে বসে আছে। সাজেদা শান্ত, দেখে বোঝার উপায় নেই যে কিছুক্ষণ আগেও কেঁদে বুক ভাসিয়েছেন। তিনি হটপট খুলে খাবার বের করেছেন। পেপার প্লেট, ন্যাপকিন বের হয়েছে, আচারের কৌটা, কাঁচামরিচ। আয়োজনে কোনো খুঁত নেই। একটা কাসুন্দির শিশু দেখা যাচ্ছে। সাজেদা বললেন, বৌমা আবার কোথায় গেল? ঘরে বউ হুটহাট বেড়াতে বের হওয়া আমার পছন্দ না, বৌমাকে ডেকে আনো। আশা বলল, মা তুমি বৌমা পেলে কোথায়? চিত্রা এই ট্রেনের একজন যাত্রী, কিছুক্ষণ আগে তার সঙ্গে তোমার পরিচয় হয়েছে। আমার সঙ্গে ফাজলামি করবি না, তোকে যা বলেছি কর, বৌমাকে ডেকে নিয়ে আয়। মা তুমি কি সত্যি ভাবছো সে তোমার বৌমা, নাকি ইচ্ছে করে একটা নাটক করছো? সাজেদা বললেন, তোর এত বড় সাহস, তুই এইভাবে আমার সঙ্গে কথা বলছিস? আমি আমার বৌমাকে চিনব না? মা তোমাকে দুটো ট্যাবলেট দিচ্ছি, ট্যাবলেট খেয়ে শুয়ে পড়ো, তোমার ঘুম দরকার। আমার সঙ্গে ডাক্তারি ফলাচ্ছিস? ফেল করা ডাক্তার। ফেল করা ডাক্তার মানে? নকল করে ধরা পড়লি মনে নাই? প্রিন্সিপাল তোকে বের করে দিল। মা তুমি সব কি বলছো? তুই আমাকে দিয়ে প্রিন্সিপালের পায়ে ধরালি। একজন মানুষের সামনে কতটা নিচু তুই আমাকে করলি, বদমাস ছেলে। মা তোমার অবস্থাটা খুবই কাহিল। কি গল্প ফাঁদছ? এরকম গল্প তোমার মাথায় আসছে কেন? আমি দুটো সাবজেক্টে হাইয়েস্ট পাওয়া, গোল্ড মেডেল তোমার গলায় পরিয়ে দিয়েছিলাম, মনে নাই? মনে আছে। তাহলে এসব কি বলছো? আর বলবো না। মাথা কি ঠিক হয়েছে? হা কর, মুখে ভাত দিয়ে দেই। আশা হা করলো। সাদেজাদ ছেলের মুখে ভাত তুলে দিতে বললেন, আজ তুই আমার হাতে খাবি, তোর হাত নোংরা করার দরকার নেই। আশাব কিছু বলল না। সাজেদা বললেন, তুই মাঝে মাঝে এমন গাধার মতো কাজ করিস। গাধার মতো কাজ কি করলাম? বৌমাকে নিয়ে প্রথম যাচ্ছিস, তোরা দুজন যাবি এক কামরায়, আমি যাবো আলাদা। তা না, তিনজন একসঙ্গে যাচ্ছি। বেচারি মনটা তো এই জন্যই খারাপ করেছে, একটু পরপর তোর খুঁজে যাচ্ছে। ওর মনের ভাব আমি পরিষ্কার বুঝতে পারছি। বুঝতে পারলে তো ভালো। মা আমাকে আর খাইয়ে দিতে হবে না, যথেষ্ট হয়েছে, এখন তুমি খাও। তোর কি মাথাটা খারাপ হয়ে গেল? বৌমাকে রেখে আমি খেয়ে ফেললে সে কি মনে করবে? বাপ নেই, মা নেই, একটা মেয়ে, স্নেহের কাঙাল। আশা বিড়বিড় করে বলল, মহা বিপদ। সাজেদা বললেন, খাওয়া শেষ করে তুই বৌমাকে খুঁজে আনবি, আমি কামরা ছেড়ে দেব,
তোরা দুইজন এখানে ঘুমাবি, আদর ভালোবাসা করতে চাইলে করবি, হুট করে আমি তোদের কামড়ে ঢুকবো এরকম ভুলেও মনে করবি না। এই বুদ্ধি আমার আছে। অবশ্যই সেই বুদ্ধি তোমার আছে। ভাত চাবাচ্ছিস না কেন? মুখে দিচ্ছি আর কোত করে গিলে ফেলছিস। ভালো করে চাবাতে হবে না? আচার খাবি? একটু আচার দিই। আশা বিড়বিড় করে বলল, ও গড, ও গড। চিত্রা রশিদ সাহেবের পাশে বসে আছে, তার চোখ উজ্জ্বল। সে আগ্রহ নিয়ে কথা শুনছে। বিজ্ঞানের অতি জটিল বিষয়ে এই মানুষ এত সহজে কিভাবে বলছে সে বুঝতে পারছে না। তার কাছে এখন মনে হচ্ছে পৃথিবীতে জটিল বলে কিছু নেই। রশিদ সাহেব বললেন, মা আমাকে তুমি বলো, একটা আপেল 3 ডাইমেনশনাল বডি না? এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে না? চিত্রা বলল, জি অবশ্যই। রশিদ সাহেব বললেন, আপেলের খোসাটা কিন্তু 2 ডাইমেনশনাল। আপেলের খোসার আছে শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ। চিত্রা বলল, জি চাচা। রশিদ সাহেব বললেন, তুমি কি এখন বুঝতে পারছো একটা 3 ডাইমেনশনাল বস্তুকে একটি 2 ডাইমেনশনাল বস্তু ঘিরে রেখেছে? জি। এটা যে সম্ভব তা নিশ্চয়ই বুঝতে পারছো। পারছি। রশিদ সাহেব সামান্য ঝুঁকে এসে বললেন, একই লজিকে আমি যদি বলি 3 ডাইমেনশনাল কোনো বস্তু দিয়ে 4 ডাইমেনশনাল জগৎ আটকে রাখা সম্ভব, তাহলে কি বিশ্বাস করবে? চিত্রা চিন্তিত গলায় বলল, বিশ্বাস করাই তো উচিত। রশিদ সাহেব বললেন, তোমার কাছে কোনো কিছু যদি অস্পষ্ট মনে হয় আমাকে বলবে। বিজ্ঞান অস্পষ্টতা পছন্দ করে না, যদিও হায়ার সায়েন্স পুরোটাই অস্পষ্ট। কেন? হায়ার সায়েন্স বিগ ব্যাং আগে কি হচ্ছে বলতে পারছে না, সময় কি সুষ্ঠুভাবে বলতে পারছে না, অতীত এবং ভবিষ্যৎ কি বলতে পারছে না। হায়ার সায়েন্স হঠাৎ বলছে হলোগ্রাফিক ইউনিভার্সের কথা। হলোগ্রাফিক ইউনিভার্সের কথা শুনেছ? না। বলবো? অবশ্যই বলবেন। মূল ডিসকাশন থেকে আমি কিন্তু সরে যাব। মূল ডিসকাশনে পড়ে যাবেন। হলোগ্রাফিক ইউনিভার্সটা কি আগে বলুন। রশিদ সাহেব বললেন, এই হাইপোথিসিসে বিশ্ব ব্রহ্মাণ্ড একটা হলোগ্রাম ছাড়া আর কিছুই না। খোলা দরজায় বসির মাথা বের করে বলল, বিরাট এক সমস্যা হয়েছে। আপা আপনি কি ডাক্তার? চিত্রা বলল, না তো। আশরাফ সাহেব ডাক্তার। বসির বলল, একজন মহিলা ডাক্তার দরকার। 5 নম্বর কেবিনে এক মহিলার ডেলিভারি পেইন শুরু হয়েছে। ওনার হাজব্যান্ড মাওলানা, উনি লেডি ডাক্তার ছাড়া তার স্ত্রীকে দেখাবেন না। আমি পুরো ট্রেন খুঁজে এসেছি, কোনো লেডি ডাক্তার নেই। রশিদ সাহেব বললেন, ডাক্তার আবার পুরুষ মহিলা কি? ডাক্তার হলো ডাক্তার। আমি মাওলানার সঙ্গে কথা বলি, ওনাকে বুঝিয়ে বলি। বশির বলল, উনি বুঝমানা লোক না স্যার, কঠিন মাওলানা। রশিদ সাহেব বললেন, নিশ্চয়ই কেউ তাকে ঠিকমতো লজিক দিতে পারেনি। মানুষ এমনভাবে তৈরি যে তাকে লজিকের কাছে সারেন্ডার করতেই হয়। উনি যেমন কঠিন মাওলানা, আমিও কঠিন তার্কিক। বশির বলল, আপনার কথা ওনাকে বলে দেখি, উনি কথা শুনতে রাজি হন কি না। রশিদ সাহেব উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, ইন্টারমিডিয়েট কারোর প্রয়োজন দেখছি না। আমি সরাসরি কথা বলবো, তুমি আমাকে নিয়ে চলো। চিত্রা বলল, চাচা আমিও আসি, আমি আপনার লজিক শুনবো। রশিদ সাহেব বললেন, এসো। মাওলানা কামরার বাইরে দাঁড়িয়ে আছেন, তার কপালে ঘাম, তবে চোখ মুখ কঠিন। তার একটা হাত পাঞ্জাবির পকেটে ঢুকানো, মনে হচ্ছে ওই হাতে তসবি। কেবিনের দরজা বন্ধ, নারী কণ্ঠের চাপা কাতরানি শোনা যাচ্ছে। রশিদউদ্দিন এগিয়ে গেলেন, চিত্রা গেল তার পিছু পিছু। মাওলানা ভুরু কুচকে তাকালেন। রশিদ সাহেব বললেন, আসসালামু আলাইকুম। মাওলানা শীতল গলায় বললেন, ওয়ালাইকুম আসসালাম। রশিদউদ্দিন বললেন, আপনার স্ত্রীর লেবার পেইন শুরু হয়েছে বলে শুনেছি, এইটাই কি আপনাদের প্রথম সন্তান? জি। ছেলে না মেয়ে? কি করে বলবো, সন্তান এখনো হয় নাই। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে আগে ভাগে জানার ব্যবস্থা আছে। মাওলানা বললেন, আল্লাহ পাক যদি চাইতেন আমরা আগে ভাগে জানি, তাহলে মেয়েদের পেটের চামড়া পাতলা কাচের মতো বানাতেন, আমরা পেটের ভেতরে সন্তান দেখতে পেতাম। রশিদউদ্দিন বললেন, আল্লাহ পাক মানুষকে ক্ষমতা দিয়েছেন যেন সে অজানাকে জানতে পারে। সূরা আল ইমরানে আছে। মাওলানা বললেন, জনাব আমি আপনার সঙ্গে তর্কে যাব না। আমি বুঝতে পারছি আপনি তর্কে আমাকে পরাস্ত করা আনন্দ পেতে চান, আনন্দ আপনাকে দিলাম, আগেই পরাজয় মানলাম। রশিদউদ্দিন বললেন, একজন পুরুষ ডাক্তার আমাদের সঙ্গে আছেন, আমি আমার স্ত্রীর পর্দা নষ্ট করব না, কোনো পুরুষ ডাক্তার তাকে দেখাবো না। আপনার সিদ্ধান্তের কারণে আপনার স্ত্রী বা সন্তানের সমূহ ক্ষতি কিন্তু হতে পারে, দুর্ঘটনা ঘটে তারা মারাও যেতে পারে। যদি মারা যায় তাহলে বুঝতে হবে আল্লাহ পাক তাদের আয়ু দেন নাই। জনাব আপনার সঙ্গে আর বাক্যলাপ করব না, গোস্তাকি নেবেন না, আমার মন অস্থির, তর্ক করার মতো অবস্থায় আমি নাই। মাওলানা কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকে শব্দ করে দরজা বন্ধ করে দিলেন। চিত্রা বলল, চাচাজি উনি কোনো লজিকই শুনবেন না।
রশিদউদ্দিন বললেন, এরকম হয়। এই মাওলানা নিশ্চয়ই লজিকের কারণে অনেকবার আহত হয়েছেন, যে কারণে নিজেকে গুটিয়ে নিয়েছেন। বড় বড় বিজ্ঞানীদের মধ্যেও এই জিনিস দেখা যায়। অন্য বিজ্ঞানীদের লজিক যাতে শুনতে না হয় তার জন্য নিজে লজিক থেকে সরে যান। চিত্রা বলল, আমরা কি এখানে দাঁড়িয়ে থাকবো? রশিদউদ্দিন বললেন, আমি দাঁড়িয়ে থাকবো। মাওলানা আবার যখন বের হবে তখন তাকে আবার ধরব। ভালো কথা। তোমার কাছে কি কোনো কয়েন আছে? কেন বলুন তো? তোমাকে একটা ম্যাজিক দেখাবো। এখন দেখাবেন এইখানে? হোয়াই নট? চিত্রা হ্যান্ডব্যাগ খুঁজে কোনো কয়েন পেল না। রশিদউদ্দিন বললেন, কারো কাছে থেকে খুঁজে একটা কয়েন নিয়ে এসো তো। বিস্মিত চিত্রা কয়েনের খোঁজে বের হলো। মানুষটা কি পাগল? এই অবস্থায় কি ম্যাজিক দেখানোর কয়েন খোঁজে? বেশিরভাগ বিখ্যাত মানুষ এক্সেন্ট্রিক। এই এক্সেন্ট্রিসিটির কতটা সত্যি আর কতটা ভান? আমি আর 10টা স্বাভাবিক মানুষের মতো না, আমি আলাদা, আমি অন্যরকম, এই ধারণা বিখ্যাত মানুষরাই দিতে চেষ্টা করেন। সাধারণ মানুষদের এইসব নিয়ে মাথা ব্যথা নেই। আমি যা, আমি তাই। টেক মি অর লিভ মি। চিত্রা চিত্রা থমকে দাঁড়ালো। ডাক্তার আশরাফ, তার মুখ চিন্তিত। চিত্রা বিস্মিত। এই ভদ্রলোক এত সহজে তাকে চিত্রা ডাকছে যেন সে তার ঘরের কেউ। আশা বলল, আমার মায়ের মাথা পুরোপুরি গেছে। ব্রেইনে নিউরনাল কানেকশনের 40% মনে হয় অফ হয়ে গেছে। পরিচিত জগৎ সম্পর্কে যেখানে ইনফরমেশন থাকে সেখানে মনে হয় একটা হ্যাভক হয়ে গেছে। আপনাকে চিনতে পারছেন না? আমাকে এখন চিনতে পারছে, তবে কিছুক্ষণ পরে মনে হয় চিনতে পারবেন না। চিত্রা বলল, কিছু মনে করবেন না, আপনাকে কিন্তু খুশি খুশি লাগছে। আশা বলল, ঠিক ধরেছেন, বিচিত্র কারণে আমি ফান পাচ্ছি। কেন পাচ্ছি নিজেও জানি না। চিত্রা বলল, আমি জানি। আশা বিস্মিত হয়ে বলল, আপনি কিভাবে জানলেন? চিত্রা কঠিন গলায় বলল, আপনার মা আমাকে বৌমা বৌমা ডাকছেন, এই বিষয়টাতে আপনি ফান পাচ্ছেন। যে কোনো মেয়েকে স্ত্রী হিসেবে কল্পনা করতে ছেলেরা ভালোবাসে এবং ফান পায়। আশা বলল, আর মেয়েরা কিসে ফান পায়? মেয়েরা বিয়ের আগে কোনো পুরুষকে স্বামী ভেবে ফান পায় না। তার প্রেমিককেও সে বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত স্বামী ভাবে না। আপনার চেহারা দেখে বুঝতে পারছি আপনি যুক্তি খোঁজার চেষ্টা করছেন। আপনার সঙ্গে কথা কাটি খেলার শখ এই মুহূর্তে হচ্ছে না। আপনার কাছে যদি কয়েন থাকে আমাকে একটা কয়েন দিন। কয়েন দিয়ে কী করবেন? ম্যাজিক দেখব। রশিদ সাহেব ম্যাজিক দেখাবেন। আশাব কয়েন বের করতে করতে ক্ষীণ স্বরে বললেন, আমার মা আপনাকে ছাড়া ডিনার করবেন না। চিত্রা বলল, না করলে নাই, একজন অসুস্থ মানুষ, তার দিকটা দেখবেন না? আমি অসুস্থ। রশিদ সাহেব কয়েন হাতে নিতে নিতে বললেন, চিত্রা মন দিয়ে দেখো কি করছি। কয়েনটা কোন হাতে? ডান হাতে। এখন কোন হাতে নিয়েছি? বাম হাতে। রশিদ সাহেব বাম হাত খুলে দেখালেন যে বাম হাত শূন্য। চিত্রা বলল, কয়েনটা ডান হাতে আছে। আপনি ভঙ্গি করছেন কয়েনটা বাম হাতে নিয়েছেন, আসলে নেননি। তোমার ধারণা কয়েনটা ডান হাতে? জি। রশিদ সাহেব হাত খুলে দেখালেন, সেখানে কয়েন নেই, দুই হাতের কোথাও নেই, দুটো হাতই খালি। চিত্রা বলল, কয়েন গেল কোথায়? রশিদ সাহেব বললেন, আমারও তো একই প্রশ্ন, কয়েন গেল কোথায়? এরকম জলজান্তে একটা বস্তু তো উধাও হয়ে যেতে পারে না, তাই না? চিত্রা হ্যাঁ সূচক মাথা নাড়ল। কয়েন অদৃশ্য করার খেলা সে আগে অনেকবার দেখেছে, এরকম কখনো দেখেনি। রশিদ সাহেব বললেন, কয়েন ভ্যানিশের ম্যাজিকটা শেখায় আমার একটা বড় লাভ হয়েছে। পদার্থবিদ বন্ধুদের খেলাটা দেখাতে পারবো, তারা সম্পূর্ণ ভিন্ন কারণে মজা পাবে। ভিন্ন কারণটা শুনবে? শুনবো। আগ্রহ নিয়ে শুনবে নাকি শুনতে হয় বলে শুনবে? আগ্রহ নিয়ে শুনবো। চাচা, আমি নিজেও ফিজিক্সের ছাত্রী। রশিদ সাহেব বললেন, পদার্থবিদরা জগৎ সম্পর্কে হাইপোথিসিস, জগতের নিয়ম সম্পর্কে হাইপোথিসিস ধারা করেন। বিপুল উৎসাহে তারা অগ্রসর হন, ম্যাথমেটিক্যাল মডেল তৈরি হয়। তখন আমাদেরও ডাক পড়ে, কারণ বেশিরভাগ পদার্থবিদ অঙ্কে দুর্বল। তোমাদের আইনস্টাইনের ক্ষেত্রেও এটা সত্যি। যাই হোক, মূল কথায় ফিরে যাই। মনে করো পদার্থবিদ একটা সূত্র দাঁড় করালেন, y is equal to bc plus m plus n স্কোয়ার। y হলো b, c, m এবং n এর ফাংশন। সব ঠিকমতো চলছে, হঠাৎ এক সময় নজরে আসলো m অদৃশ্য। শুরুতে m ছাড়া সূত্র কাজ করছে না, মাঝখানে m থাকলে সূত্র কাজ করছে না। বুঝতে পারছো কি বলছি? বুঝতে পারছি। রশিদ সাহেব বললেন, তোমার কাছে কি মনে হচ্ছে না গড পদার্থবিদদের সামান্য ম্যাজিক দেখালেন, হঠাৎ m অদৃশ্য করে দিলেন? মনে হচ্ছে। আরেকটা জিনিস কি মনে হচ্ছে? গড এমকে অদৃশ্য করে দেননি, লুকিয়ে রেখেছেন। এমন এক সাধারণ জায়গায় লুকিয়েছেন যে আমাদের চোখে পড়ছে না। চিত্রা বলল, আপনি শিক্ষক হিসেবে নিশ্চয়ই খুব ভালো। রশিদ সাহেব বললেন, খুব ভালো না, মোটামুটি ভালো। তুমি কি মৌলানা সাহেবের স্ত্রীর কাতরানি শুনতে পাচ্ছ? পাচ্ছি। খুব খারাপ লাগছে না? লাগছে। অঙ্ক হচ্ছে যুক্তি, আমি অঙ্কের জায়ান্ট।
আমি যদি মাওলানা সাহেবকে যুক্তিতে পরাস্ত করতে না পারি তাহলে শিক্ষক হিসেবে আমি দুর্বল শিক্ষক। চিত্রা বলল, ওনাকে তো যুক্তি শুনতে হবে, যুক্তি না শুনলে আপনি তাকে পরাস্ত করবেন কিভাবে? রশিদ সাহেব বললেন, ছাত্র আমার কথাই শুনতে চাচ্ছে না, এটাও কি শিক্ষক হিসেবে আমার ব্যর্থতা না? চিত্রা বলল, উনি তো আপনার ছাত্র না। রশিদ সাহেব বললেন, একজন শিক্ষকের কাছে সবাই ছাত্র। মাওলানা সাহেবের স্ত্রী আফিয়ার 35 সপ্তাহ মাত্র চলছে। শিশু 40 সপ্তাহ মায়ের পেট থেকে বড় হবে। এই 40 সপ্তাহ সে তার জগতে নিজের মতো বড় হবে। সবশেষে তৈরি হবে তার ফুসফুস। ফুসফুস তৈরি হয়ে যাওয়ার পর শিশু সিগন্যাল পাঠাবে মায়ের শরীরে, আমি এখন তৈরি, পৃথিবী দেখব, আমাকে বন্দিদশা থেকে মুক্তি দাও। মায়ের শরীর ব্যবস্থা নেবেন। এখানে কোনো একটা সমস্যা হচ্ছে। সময়ের আগে শিশু বন্দিদশা থেকে মুক্তি যাচ্ছে। আফিয়া বলল, পানি ভাঙছে, পানি। মাওলানা বললেন, আল্লাহর নাম নাও। আফিয়া বলল, ডাক্তার লাগবে, ডাক্তার। মাওলানা বললেন, আমি খোঁজ নিয়েছি, ট্রেনে লেডি ডাক্তার নেই। আমি মরে যাব নাকি? আহারে, চিৎকার করছো কেন? মেয়েদের গলার স্বর বাইরের পুরুষদের শোনা ঠিক না, পর্দার বর খেলাফ হয়। আফিয়া গোঙাতে গোঙাতে বলল, মরে গেলাম, আমি মরে গেলাম, মাগো আমি মরে গেলাম। মাওলানা বিরক্ত গলায় বললেন, আল্লাহর নাম নাও। মামা করছো কেন? এখানে যা করা আল্লাহ পাক করবেন। তোমার মা কি করবেন? আপনি সামনে থেকে যান, কোনো একজন মহিলাকে ডাকেন, যে কোনো মহিলা। আমার সন্তান বের হয়ে আসতেছে, আমি বুঝতেছি। মাগো তুমি কোথায় মা? মাওলানা দরজা খুলে বের হয়ে দেখলেন দরজার বাইরে চিত্রা এবং রশিদ সাহেব। মাওলানা ভুরুকুচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চিত্রাকে বললেন, আপনি কি একটু ভেতরে যাবেন? চিত্রা বলল, আমি ভেতরে গিয়ে কী করবো? ওনার দরকার একজন ডাক্তার, আমার সঙ্গে ডাক্তার আছে, ওনাকে ডেকে নিয়ে আসি। মাওলানা বললেন, পুরুষ ডাক্তার আমি দেখাবো না, অসম্ভব, কোনোদিনও না। চিত্রা বলল, আমি ভেতরে যাচ্ছি, বোকার মতো বসে থাকা ছাড়া আমি কিছু করতে পারবো না। চিত্রা ঢুকে গেল। রশিদউদ্দিন সিগারেটের প্যাকেট বের করে বললেন, সিগারেট খাবেন? এতে টেনশন কিছু কমবে, নিকোটিনের নার্ভ সুদিং ক্ষমতা আছে। আমি ধূমপান করি না। গুড, ভেরি গুড। আমি আপনার 2 মিনিট সময় নিতে পারি? 2 মিনিট আমি আপনাকে একটা গল্প বলবো, গল্প শেষ করে আমি চলে যাব, আপনাকে আর বিরক্ত করবো না। আমার হাত থেকে বাঁচার জন্য আপনি আমাকে 2 মিনিট সময় দিন। মাওলানা কঠিন গলায় বলেন, আপনাকে 2 মিনিট সময় দিলাম। রশিদ সাহেব গল্প শুরু করলেন। দেশে একবার বন্যা শুরু হয়েছে, ঘরবাড়ি সব ডুবে যাচ্ছে। উদ্ধারকারী লোকজন নৌকা নিয়ে এসেছে, সবাই নৌকায় উঠে আশ্রয় কেন্দ্রে চলে গেল। এক মাওলানা শুধু গেলেন না, উনি আল্লাহ ভক্ত মানুষ। উনি বললেন, আল্লাহর উপর আমার ভরসা, আল্লাহ পাক ব্যবস্থা করবেন। বন্যার পানি ঘরের চাল পর্যন্ত উঠল। মাওলানা চালে উঠলেন না, উঠে বসলেন। তখন উদ্ধারকারী লঞ্চ এলো। মাওলানা লঞ্চে উঠলেন না। ওনার এক কথা, আল্লাহ পাক ব্যবস্থা করবেন। বন্যার পানি আরও বাড়ল, মাওলানার বুক পর্যন্ত উঠল। এলো উদ্ধারকারী হেলিকপ্টার। মাওলানা তাতেও উঠলেন না, হেলিকপ্টার ফিরে গেল। পানিতে ডুবে মাওলানা মারা গেলেন। মৃত্যুর পর আল্লাহকে গভীর আফসোসের সঙ্গে বললেন, আমি সারা জীবন একনিষ্ঠভাবে আপনাকে ডেকেছি, আপনার উপর ভরসা করেছি, আর আজ আমাকে কিনা ডুবে মরতে হলো, কোনো সাহায্য আপনার কাছ থেকে এলো না। আল্লাহ বললেন, তোমাকে সাহায্য করার জন্য আমি 3 বার ব্যবস্থা নিয়েছি। একবার নৌকা পাঠানো হয়েছে, তারপর গেল লঞ্চ, সবশেষে হেলিকপ্টারও পাঠালাম। বলো আর কি করতে পারতাম? আমার গল্প শেষ, আমি এখন বিদায় নেব। মাওলানা বললেন, আপনার গল্পটা সুন্দর, গল্প কিন্তু গল্পই। আল্লাহ পাক ইচ্ছা করলে বন্যার পানি নামিয়ে দিতে পারতেন। রশিদউদ্দিন বললেন, তা অবশ্যই পারতেন, তিনি আপনার সন্তানের ব্যাপারে ব্যবস্থা নিতে পারেন, কিন্তু মাওলানা হিসেবে আপনি কি একটা হাদিস জানেন? এই হাদিস অনুযায়ী আল্লাহ পাক বলেছেন, তুমি যখন রোগগ্রস্ত হবে তখন একজন ভালো চিকিৎসকের কাছে যাবে, সেই সঙ্গে রোগমুক্তির প্রার্থনা করবে। মাওলানা বললেন, আমি এই হাদিসের কথা জানি না। রশিদউদ্দিন বললেন, আমি জানি, আমার কথা বিশ্বাস করতে পারেন। আমার প্রাথমিক পড়াশোনা মাদ্রাসায়। আপনি আমার কথা শুনুন, আমি ডাক্তার ছেলেটিকে ডাকি, সে আপনার স্ত্রীকে মা সম্বোধন করে কামরায় ঢুকুক। মা ডাকলেই মা হয় না। রশিদউদ্দিন বললেন, তাও ঠিক, কোরআন শরীফে আছে পালক পুত্র পুত্র নয়। তারপরে এই ডাক্তারের কল্যাণে হয়তো আপনার সন্তান তার মাকে মা ডাকবে, জগতের মধুরতম শব্দ আপনার স্ত্রী শুনবে। মাওলানা বললেন, ওই ডাক্তার ছেলে গলা পর্যন্ত মদ খেয়েছে, তার মুখ দিয়ে ভক ভক করে মদের গন্ধ আসছে, ওই গন্ধ আমি চিনি। কিছু মনে করবেন না জনাব, আপনিও মদ খেয়েছেন। রশিদউদ্দিন হতাশ গলায় বলেন, কথা সত্য, মদ খাওয়ায় ডাক্তারের শরীর এবং মন হয়তো অশুচি হয়েছে, তার বিদ্যা কিন্তু হয়নি। রশিদউদ্দিনের কথা শেষ হওয়ার আগেই চিত্রা কামরা থেকে বের হলো, উত্তেজিত গলায় বলল, ডাক্তার কোথায়? বাচ্চা বের হচ্ছে, মাথা বের হচ্ছে। চিত্রা ছুটে চলে গেল এবং প্রায় সঙ্গে সঙ্গে হতভম্ব মাওলানার সামনে ডাক্তার হাত ধরে টানতে টানতে কেবিনে ঢুকে গেল। মাওলানা বললেন, কাজটা কি ঠিক হয়েছে? রশিদ সাহেব বললেন, যদি আমার মতামত জানতে চান তাহলে বলবো কাজ উত্তম হয়েছে, এখন আপনি নিশ্চিন্ত মনে আল্লাহ পাককে ডাকতে পারেন। চিত্রা ভয়ে কাঁদছে, তার কাছে মনে হচ্ছে সে এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাবে। আশা বলল, আপনি ঘাবড়াবেন না, মহিলার হাত ধরুন, ডেলিভারি নর্মাল হবে।
আমার ফুটন্ত পানি দরকার, ব্লেড দরকার, সুতা দরকার। ব্লেড দিয়ে কী করবেন? বাচ্চা নাড়ি কাটতে হবে না? আফিয়া হাঁপাতে হাঁপাতে বললেন, আপনি কি ডাক্তার? ডাক্তার বলল, আমি ডাক্তার এবং খুব ভালো ডাক্তার। গাইনি আমার বিষয় না, তারপরে কোনো সমস্যা নেই। আপনাকে যা করতে বলবো করবেন, আমাকে সাহায্য করবেন। কিছুক্ষণের মধ্যে বড় চাপ আসবে, তার জন্য প্রস্তুত হন। যখন নিঃশ্বাস চেপে রাখতে বলবো তখন নিঃশ্বাস চাপবেন। আফিয়া গঙ্গাতে গঙ্গাতে বলল, আমি পারবো না, আমি পারবো না। রশিদ সাহেব মাওলানাকে বললেন, আপনি কি একটা ম্যাজিক দেখবেন? হতভম্ব মাওলানা বললেন, ম্যাজিক? পয়সা অদৃশ্য করার খেলা দেখাবো, মজা পাবেন। আপনার কি মাথাটাতে খারাপ? এখন ম্যাজিক দেখাবেন? মূল ম্যাজিক আল্লাহপাক কিছুক্ষণের মধ্যে দেখাবেন। এখন আমারটা দেখুন। আমার ডান হাতে কি? 5 টাকার একটা কয়েন না? কয়েনটা এখন নিলাম বাম হাতে। এখন দেখুন বাম হাত শূন্য, ডান হাতও শূন্য। বলুন কয়েনটা কোথায়? জাহান্নামে। খারাপ বলেনি, ফ্রম হিয়ার টু ইটার্নিটি। চিত্রা দরজা খুলে বলল, ফুটন্ত পানি লাগবে, ব্লেড লাগবে, সুতা লাগবে, কিছুক্ষণের মধ্যে ডেলিভারি হবে। মাওলানা তাকিয়ে আছে, মনে হচ্ছে সে চিত্রার কথা বুঝতে পারছে না। চিত্রা তাকে কঠিন ধমক দিলেন, হাতের মতো দাঁড়িয়ে আছেন কেন? ব্যবস্থা করুন। সেলুনকারে বাতি জ্বলা নিভার খেলা চলছে। এই বাতি জ্বলছে, এই নেই। সেলুনকারের যাত্রীরা আতঙ্কে অস্থির। সবচেয়ে ভয় পেয়েছে যমুনা এবং তার স্বামী। যতবার বাতি নিচ্ছে ততবার সে আতঙ্কে অস্থির হয়ে স্বামীকে জড়িয়ে ধরছে। ভয় সংক্রামক। যমুনার আতঙ্ক ছড়িয়ে পড়ছে সবার মধ্যে। বদরুলের কর্মকাণ্ড সবাইকে ঘাবড়ে দিচ্ছে। তার মেন্টাল ব্রেকডাউনের মতো হয়েছে। সে যেসব কথাবার্তা বলছে তার কোনো অর্থই বোঝা যাচ্ছে না। তাকে মাঝে মাঝে যখন বলছে মেরে ফেলবে, সবাইকে মেরে ফেলবে, তখন সবাই আটকে উঠছে। মেরে ফেলার বাক্যের অর্থ না বোঝার কিছু নেই। খায়ের সাহেবের মন্ত্রিত্ব নেই এবং এই খবর এখন সবাই জানে। মূল আতঙ্ক এখানেই। খায়ের সাহেব পূর্ত প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনকে টেলিফোন করছেন। আশ্চর্যের ব্যাপার, হেলাল টেলিফোন ধরেছেন এবং ধরেই বলছেন, আপনার ব্যাপারটা শুনেছি, ভেরি স্যাড। দলের মধ্যে কোনো ভাঙানির লোক হয়েছে, বেশি এরাই কাজটা করেছে। আপনি একজন সিনিয়র ওয়ার্কার, দলের জন্য আপনার স্যাক্রিফাইস আছে। আমার দৃঢ় বিশ্বাস সবাই একদিন ভুল বুঝতে পারবে। আবুল খায়ের সাহেব বলেন, আমি এখন এক বিপদে আছি, তুমি কাউকে বলে কিছু করতে পারবে? হেলালুদ্দিন বললেন, কি বিপদ? আবুল খায়ের বিপদটা মোটামুটি গুছিয়ে বললেন। বাতি জ্বলানো নিভানোর অংশটাও বাদ দিলেন না। হেলালুদ্দিন বললেন, কি সর্বনাশ, এদের অ্যাটিটিউড তো মোটেই ভালো মনে হচ্ছে না। আবুল খায়ের বললেন, আমারও ভালো মনে হচ্ছে না। হেলালুদ্দিন বললেন, আপনাদেরটা কি সব শেষের কামরা? হ্যাঁ, বলেন কি, আরও বিপদ? আরও বিপদ কেন? হেলালুদ্দিন বললেন, বদগুলো বগিটা খুলে দিতে পারে, মূল ট্রেন থেকে আলাদা করে দিতে পারে। পরে যখন ইনভেস্টিগেশন হবে তখন বলবে অ্যাক্সিডেন্ট। আপনি খুলে গেছে। তুমি তো আরও ভয় ধরিয়ে দিলে। খায়ের ভাই, এটাই বাস্তবতা। এখন করব কি বলো? ওই পার্টির কাউকে টাকা পয়সা দিয়ে হাত করতে হবে। বিপদ থেকে উদ্ধারের একটাই পথ। তুমি রেলের কাউকে কিছু বলতে পারবে না? আচ্ছা, দেখি কি করতে পারি, আপনাকে জানাবো। 10 মিনিট পরে আমি টেলিফোন করি। হেলালুদ্দিন বললেন, আপনাকে কষ্ট করতে হবে না, আমি জানাবো। আবুল খায়ের সাহেব চাপা নিঃশ্বাস ফেললেন। তিনি নিশ্চিত হেলালুদ্দিন আর টেলিফোন করবে না, নিজের মোবাইল অফ করে রেখে দেবে। হেলালকে দোষ দিয়ে লাভ নেই, তিনি নিজে অসংখ্যবার এই কাজ করেছেন। অন্যদের করতে দোষ কি? মহা বিপদে পড়ে কতবার লোকজন তাকে টেলিফোন করেছে। তিনি বলেছেন, দেখি কি করা যায়, কিছু করতে পারলে জানাবো, আমাকে টেলিফোন করার দরকার নেই বলে লাইন কেটে দিয়েছেন। ব্যান্ড দলের পরিচালকের নাম কাউসার। সে নিজের নাম রেখেছে ইংরেজি বাংলায় মিশিয়ে, কাউসার। নামের অর্থ জিজ্ঞেস করলে বলে গরুর সার, অর্থাৎ গোবর। কাউসার ডাকতে যদি সমস্যা হয় আমাকে গোবর ডাকতে পারেন, গোবর ভাইয়া ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই। কাউসারের রসবোধে তার ব্যান্ডের লোক যেমন মোহিত, বাইরের লোকজনও মোহিত। এই মুহূর্তে তার মধ্যে রসবোধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সে ঘন ঘন বাথরুমে যাচ্ছে, টেনশনে তার পেট নেমে গেছে। কাউসার আবুল খায়ের দিকে এগিয়ে এলো। খায়ের সাহেব বললেন, কিছু বলবে? কাউসার বলল, বিনা কারণে আমরা ক্যাচেলের মধ্যে পড়েছি। আমরা ঠিক করেছি সামনের স্টেশনে নেমে যাব, সঙ্গে অনেক টাকার ইনস্ট্রুমেন্ট, নষ্ট করলে পথে বসবো। খায়ের সাহেব বললেন, সামনের স্টেশনে নামবে কিভাবে? ট্রেন তো আর কোথাও থামবে না, ময়মনসিংহ থামবে। তাহলে স্যার আমরা ট্রেন থামাই নেমে পড়বো। জঙ্গলের মধ্যে কোথায় নামবে? ভাওলের জঙ্গল। কাউসার বলল, ভাওলের জঙ্গলেই নামবো। আপনি তো এখন কোনো প্রোটেকশন দিতে পারবেন না, কোন ভরসায় থাকবো? যমুনার স্বামী ফয়সল বলল, আমি কাউসার সাহেবের সঙ্গে একমত। আমার মতে আমাদের সবারই নেমে যাওয়া উচিত। খায়ের সাহেব বললেন, জঙ্গলে নেমে যে আরও বড় বিপদে পড়বো না? কে বলল? সুরমা রাগী গলায় বললেন, বোকার মতো কথা বলবে না। জঙ্গলে কিসের বিপদ? জঙ্গলে কি সিংহ আছে যে আমাদের খেয়ে ফেলবে? কাউসার বলল, তাহলে ডিসিশন কি হলো? আমরা চেইন টেনে ট্রেন থামাবো? খায়ের সাহেব কিছু বলার আগেই ফয়সল বলল, অবশ্যই।
এখন দেখা যাবে চেইন টেনেও ট্রেন থামানো যাবে না। টানতে টানতে চেইন ছিঁড়ে ফেললাম, ট্রেনই থামলো না। ফয়সালের কথা শেষ হবার আগে বাতি আবার নিভে গেল। কাউসার চেইন ধরে ঝুলে পড়ল। ঝাঁকুনি খেতে খেতে ট্রেন থেমে গেল। অস্বাভাবিক দক্ষতায় কাউসার দলবল নিয়ে নেমে পড়ল। ফয়সাল নামলো যমুনাকে নিয়ে। সুরমা স্বামীর হাত ধরে কিছুক্ষণ টানাটানি করে নিচে ঝাঁপ দিয়ে পড়ে পা মুচকে ফেললেন। ট্রেনের ভেতর ছোটাছুটি ব্যস্ততা, অনেকেই চিৎকার করছে ডাকাত ডাকাত। রেল পুলিশ ঘন ঘন হুইসেল দিচ্ছে। ট্রেনে কয়েকটা কামরা থেকে টর্চের আলো দুপাশের জঙ্গলে ফেলা হচ্ছে। একদল যাত্রী চেঁচাচ্ছে, ওই যে জঙ্গলে ঢুকে মেয়ে ছেলে নিয়ে পালাই যাচ্ছে। রেল পুলিশ দুইবার রাইফেলে ফাঁকা আওয়াজ করলো। রেল পুলিশের রাইফেলের গুলির আওয়াজের সঙ্গে নবজাত শিশুর কান্না মিশল। আশা বাচ্চাটাকে পা ধরে ঝুলিয়ে রেখেছে। বাচ্চা একবার ফুসফুস ভর্তি করে বাতাস নিচ্ছে এবং চিৎকার করে কাঁদছে। অসময়ে চলে এলেও এই শিশুর প্রাণশক্তিতে ভরপুর। সে তার উপস্থিতি সবাইকে জানান দেবে। চিত্রা বলল, ছেলে না মেয়ে? আশা বলল, ছেলেই হোক মেয়ে হোক, একটি শয়তানি যথেষ্ট। আহা বলুন না, ছেলে না মেয়ে? আশা বলল, মেয়ে হয়েছে। চিতা দরজা খুলে বের হলো আনন্দে। সে ঝলমল করছে। মনে হলো সে তার জীবনের সবচেয়ে আনন্দের সংবাদটা দিচ্ছে। মাওলানা সাহেব, আপনার একটা পরীর মতো সুন্দর মেয়ে হয়েছে। মাওলানা কিছু বলার আগে রশিদউদ্দিন বলেন, অতি সুসংবাদ। নবী করিম বলেছেন, যার প্রথম সন্তান কন্যা সে মহা সৌভাগ্যবান। আজান দেওয়া প্রয়োজন, মেয়েটার কানে আল্লাহর নাম ঢুকুক। মাওলানা বলেন, মেয়েটার চেহারা দেখে তারপর আজান দেই। রশিদউদ্দিন বলেন, আগে আজান তারপর চেহারা। মাওলানা আজান দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শিশুটিকে শাড়ি দিয়ে জড়িয়ে মায়ের বুকের কাছে দেয়া হয়েছে। মা এই হাসছেন, এই কাঁদছেন। হঠাৎ তিনি চমকে উঠে বললেন, ডাক্তার, আপনি না বললেন মেয়ে, এ তো ছেলে। আশা হাসতে হাসতে বললেন, একটু ঠাট্টা করলাম। ছেলের মা আপনি থেকে তুমিতে নেমে এসে বললেন, ডাক্তার তুমি এত দুষ্ট কেন? মাওলানাকে আসল খাবার দেওয়ার পর তিনি আনন্দে অভিভূত হয়ে রশিদউদ্দিনকে জড়িয়ে ধরলেন। মনে হচ্ছে কন্যা সন্তানের আনা ভাগ্যের তার প্রয়োজন নেই, তার জন্য ছেলে যথেষ্ট। ট্রেন চলতে শুরু করেছে। সেলুন কারে বাতি এসেছে। আবুল খায়ের সাহেব একা বসে আছেন। তাকে ফেলে সবাই নেমে গেছে। এই ধাক্কা থেকে তিনি এখনো মুক্ত হতে পারছেন না। তিনি সিগারেট ধরেছেন। গলার টক ভাবটা চলে গেছে। সিগারেট টানতে তার খারাপ লাগছে না। ব্লাডি মেরি একটা খেলে মন্দ হতো না। স্যার, আবুল খায়ের চমকে তাকালেন। তার পেছনে সবুর দাঁড়িয়ে, যার কানে ধরে উঠবোস করাতে নাটকের শুরু। স্যার, সবাই কই? নেমে গেছে। কই নেমে গেছে? জঙ্গলে। কেন স্যার? খায়ের সাহেব স্বাভাবিক গলায় বললেন, তোমরা একজনকে মেরে আদমরা করেছ, নিংটো করে পাঠিয়েছ, এতে সবাই গেছে ভোরকে। সবুর দুঃখিত গলায় বলল, কাজটা ঘটেছে মুসা ভাইয়ের কারণে। উনি ইউনিয়ন সেক্রেটারি। আমি ওনার হাতে পায়ে ধরতে বাকি রাখছি। মুসা সাহেবের এখনকার পরিকল্পনা কি? কোনো পরিকল্পনা নাই স্যার। মুসা ভাই আপনার সঙ্গে দেখা করবে, ক্ষমা চাবে। তাকে নিয়ে আসি স্যার। আপনাকে চা দেবো, চা খাবেন? খাবো। ডিনার কখন দেবো স্যার? ভেবে দেখি। খায়ের সাহেবের মোবাইল টেলিফোন বাজছে। সুরমা টেলিফোন করেছেন। মোবাইল বিপ্লবের ফসল। জঙ্গল থেকে কথা বলা যাচ্ছে। সুরমা বললেন, এই আমার মনে হয় পা ভেঙে গেছে। ট্রেন থেকে যখন পুলিশ আমাদের উপর গুলি করলো তখন দৌড় দিতে গিয়ে খাদে পড়ে গেছি। এখন পা নাড়াতে পারছি না। সরি টু হিয়ার দ্যাট। 12,000 টাকার দামি শাড়ি ছিঁড়ে কুটি কুটি। সরি টু হিয়ার দ্যাট। তোমার অবস্থা কি? এখনও বেঁচে আছি। রাখি কেমন? রাখি করছো কেন? রাখি করছি কারণ মুসা সাহেবের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট। উনি যে কোনো সময় চলে আসবেন। মুসা সাহেবকে? আমাদের শাস্তি দেওয়ার মুড়ি পরিকল্পনা ওনার। উনি রেল ইউনিয়নের লোক। কি সর্বনাশ! খায়ের সাহেব লাইন কেটে দিলেন। প্রায় সঙ্গে সঙ্গেই তার কাছে অতি জরুরি একটা টেলিফোন এলো। তাকে জানানো হলো মন্ত্রিত্ব চলে যাওয়ার বিষয়ে যে কথা প্রাইম মিনিস্টারের অফিসের বরাত দিয়ে বলা হচ্ছে তা পুরোপুরিটাই গুজব। এ ধরনের গুজব রটনায় প্রাইম মিনিস্টার নিজে অত্যন্ত বিরক্ত হয়েছেন। গুজবের পেছনে কারা আছে বের করতে বলেছেন। প্রাইম মিনিস্টার নিজেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। আবুল খায়ের সাহেবের চা চলে এসেছে। তিনি চায়ে চুমুক দেওয়া মাত্র প্রাইম মিনিস্টারের টেলিফোন এলো। তিনি 3-4 মিনিট কথা বলেন। সবুর বিনয়ী ভঙ্গিতে দাঁড়ানো। টেলিফোনের শেষ হওয়া মাত্র বললেন, স্যার, মুসা ভাইকে কি আনবো? এখন না। চা কেমন হয়েছে স্যার? চা ভালো হয়েছে। তুমি সামনে থেকে যাও, আমি কিছুক্ষণ একা থাকবো। সবুর চলে গেল। আবুল খায়ের টেলিফোনের দিকে তাকিয়ে আছেন। তিনি নিশ্চিন্ত। অন্ধকার কেটে গেছে। এখন একের পর এক টেলিফোন আসতে থাকবে। সবার আগে রেলমন্ত্রী টেলিফোন আসার কথা। এত দেরি হচ্ছে কেন? টেলিফোন বাজছে। মন্ত্রীর মুহূর্তে টেলিফোন ধরলেন না, কারণ সুরমা টেলিফোন করছেন। সুরমা টেলিফোন ধরার কিছু নেই।
এখন হয়তো জানা যাবে যে সে এক পাটি স্যান্ডেল খুঁজে পাচ্ছে না। তিনি বিড়বিড় করে বলবেন, আই হ্যাভ নো বিজনেস উইথ ইউ। রেলমন্ত্রী না, প্রথম টেলিফোন করলেন পূর্ত প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন। তার গলায় আনন্দ। খায়ের ভাই? মাঝখানে টেলিফোন অফ রেখেছিলেন? কল করি, লাইন যায় না। অফ থাকতে পারে। আরে গ্রেট খায়ের ভাই, আপনার ব্যাপার তো পুরো রিউমার, খবর পেয়েছেন না? একটা সোর্স থেকে খবর পেলাম, প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে। মাঝখানে রেলের একটা হাঙ্গামা হয়ে গেল, এই নিয়ে তোলপাড় হয়ে গেছে। আমি স্ট্রংলি কয়েকজনকে ধরেছি। হেলাল রাখি, আমার শরীরটা ভালো লাগছে না। সে কি হয়েছে? আপনি এত কাজ করেন, শরীর খারাপ হবারই কথা। ভাবি আছে, ভাবিকে দিন, ভাবির সঙ্গে কথা বলি। তোমার ভাবি একটু ব্যস্ত আছে বলেই খায়ের সাহেব টেলিফোনের লাইন কেটে দিলেন। তিনি বসেছেন জানালার পাশে। ট্রেনের চাকায় ঝুমঝুম শব্দ হচ্ছে। জানালার ওপাশে বন জঙ্গল, ঘরবাড়ি দ্রুত সরে যাচ্ছে। দেখতে ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে অনেক দূরের বাড়ি ঘরের হারিকেন বা কুপির আলো। ছোটবেলায় এইসব আলো দেখতে ভয় ভয় লাগতো। তাকে কে যেন বলেছিল, ওইগুলো জিনের চোখ। জিন কখনো তাকিয়ে থাকে, কখনো চোখ বন্ধ করে। এই জন্যই দূরের আলো কখনো দেখা যায়, কখনো দেখা যায় না। খায়ের সাহেবের মনে হলো ট্রেনে করে তিনি উল্টো যাত্রা শুরু করেছেন। ট্রেন অতি দ্রুত তাকে শৈশবে নিয়ে যাচ্ছে। ছোটবেলায় তাদের বাড়িতে একজন মাস্টার থাকতেন, নাম আক্কাস। আক্কাস স্যার তাকে অঙ্ক আর ইংরেজি শেখাতেন। অঙ্ক এবং ইংরেজির বাইরে আরেকটা জিনিস শেখাতেন। তিনি সেই শিক্ষার নাম দিয়েছিলেন সত্য শিক্ষা। মিথ্যা কথা মানুষ কী জন্য বলে জানিস? জি না। মিথ্যা কথা বলতে আরাম, এই জন্যে মানুষ মিথ্যা কথা বলে। সত্যি বলতে বেআরাম। বেআরাম কেন? জানি না কেন। আমি নিজে পরীক্ষা করে দেখেছি, মিথ্যা কথা হুট করে মুখ দিয়ে বের হয়, সত্যিটা বের হয় না। আজীব ব্যাপার। তাদের এই লজিং স্যার পরে স্কুলে চাকরি পান। সত্যি কথা বলার বদভ্যাসের কারণে তার চাকরিটা চলে যায়। সেবার স্কুলের ইউনিয়নের জন্য 100 বস্তা গম বরাদ্দ হয়েছিল। হেডমাস্টার সাহেব নিজে 10 বস্তা রেখে অন্য সব শিক্ষকদের 2 বস্তা করে দিলেন। স্কুল কমিটির সেক্রেটারি পেলেন 5 বস্তা। গভর্নিং বডির মেম্বাররা 3 বস্তা করে। একজন শুধু গম নিলেন না, তার নাম আক্কাস মাস্টার। তিনি শুধু যে গম নিলেন না তা না, জেলা শিক্ষা অফিসারের কাছে চিঠি দিয়ে বিস্তারিত জানালেন। তদন্ত হলো। তদন্তে প্রমাণিত হলো আক্কাস আলী স্কুলের শিক্ষকদের সম্মান নষ্ট করার জন্য এই কাজ করেছেন। নিজে সাধু সেজে অন্যদের চোর বানাতে চেয়েছেন। আক্কাস মাস্টারের শুধু যে চাকরি গেল তা না, অন্যদের নামে, বিশেষ করে স্কুল কমিটির সেক্রেটারি রজব মিয়ার নামে মিথ্যা অভিযোগ আনার শাস্তিও হলো। আক্কাস মাস্টারকে কানে ধরে রজব মিয়ার বাড়ির সামনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হলো। তার পাঞ্জাবির বুকে সেফটি পিন দিয়ে একটা কাগজ লাগিয়ে দেওয়া হলো, সেখানে লেখা, আমি চোর। আক্কাস মাস্টার কাঁদছিল। তাকে কাঁদতে কাঁদতে দেখে বালক খায়রের হঠাৎ খুব কান্না পেয়ে গেল। সে ছুটে নিজের ঘরে ঢুকে চিৎকার করে কাঁদতে শুরু করলো। তার বাবা এসে তাকে কোলে তুলে নিয়ে বললেন, বাবা কি হয়েছে, কান্দো কেন? সে কিছুই বলে না, শুধু কাঁদে। তার মা তখন বললেন, আক্কাস মাস্টার কানে ধইরা কাঁদতেছে, এটা দেখা আমার পুলা কাঁদতেছে। খায়রের বাবা অতি বিস্মিত হয়ে বললেন, আমার পুলার অন্তরে এত মায়া আমার পুলার অন্তরে। তিনি তৎক্ষণাৎ হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ পাক, আমার ছেলের অন্তরে এই মায়া যেন জীবনের শেষ দিন পর্যন্ত থাকে, আমিন। খায়রের যখন 8 বছর বয়স, তখন তার বাবা মারা যান। আজ তার বয়স 59-এর কিছু বেশি। দীর্ঘ 50 বছর পর আজ তার বাবার কথা মনে পড়ল এবং চোখে পানি এসে পড়ল। তার পরহেজগার বাবার প্রার্থনা আল্লাহ পাক শোনেননি। শৈশবের মায়ের কিছুমাত্র তার মধ্যে নেই। তিনি সমাজে অতি দুষ্ট মানুষ হিসেবে পরিচিত। ট্রেন থেমে পড়েছে। স্টেশন ছাড়াই থেমেছে। দুদিকে শালবন, নিঝুম এক জায়গা। জানা গেছে ইঞ্জিনে কি এক ঝামেলা হয়েছে। ড্রাইভার ইঞ্জিন সারাবার চেষ্টা করছে। কিছু যাত্রী ট্রেন থেকে নেমে চিন্তিত মুখে হাঁটাহাঁটি করছে। অনেকে ভিড় করছে ইঞ্জিনের পাশে। মাওলানার স্ত্রীর অবস্থা ভালো না। পেশেন্টটা এখনও বের হয়নি। অস্বাভাবিক রক্তপাত হচ্ছে। এই মহিলাকে অতি দ্রুত হাসপাতালে নেওয়া প্রয়োজন। জঙ্গলে ট্রেন থেমে থাকলে গুরুতর সমস্যা হবে। মাওলানার সমস্যার ব্যাপারটা ধরতে পারছে না। পুতলা উপলক্ষে তিনি শোকরানা নামাজ শেষ করেছেন। আনন্দিত মুখে বারবার তার কামরার উকি দিচ্ছেন। বাচ্চা কোলে নিয়ে সাজেদা বেগম বসে আছেন। সমস্যার জটিলতা তিনি বুঝতে পারছেন। একটু পরপর তিনি চিত্রাকে বলছেন, বৌমা খোঁজ নাও, ট্রেন কখন ছাড়বে। কামরায় আশাব আছে। সে ক্ষণে ক্ষণে মার কাছে থেকে ধমক খাচ্ছে, তুই তো গাধা ডাক্তার, কিছু করতে পারছিস না, এটা কেমন কথা? তুই কি নকল করে পাশ করেছিস যে কিছু জানিস না? গাধার গাধা, তোর বাপ ছিল গাধা, তুইও গাধা। এমন কঠিন সময়ে মাওলানা উকি দিল এবং সবগুলো দাঁত বের করে জিজ্ঞেস করলো, খালাম্মা, ছেলে কি আমার মতো হয়েছে? সাজেদা বললেন, ছেলের গালে ছাগলা দাড়ি নাই, ছেলে তোমার মতো হয় নাই, ছেলে
কার মতো হয়েছে এই চিন্তা বাদ দাও, তোমার বউকে বাঁচাবার চেষ্টা করো। মাওলানা বললেন, কঠিন দোয়ার মধ্যে আছে খালাম্মা, দেখবেন কিছুক্ষণের মধ্যে ইঞ্জিন ঠিক হবে ইনশাল্লাহ। আমরা একটানে ময়মনসিংহ পৌঁছে যাব। সাজেদা বললেন, আল্লাহ পাক কি ইঞ্জিন ঠিক করার জন্য ফেরেশতা পাঠিয়েছেন? মাওলানা বললেন, এই ধরনের কথা বলবেন না খালাম্মা, বিরাট পাপ হবে। এসব খোদা নারাজি কথা। খোদা তোমার আমার মতো না, এত সহজে তিনি নারাজ হবেন না। তুমি আমার সামনে থেকে যাও, তুমি হচ্ছে রাম ছাগল। ট্রেন থেকে নেমে দেখো কাঁঠাল গাছ পাও কি না, যদি পাও পাতা ছিঁড়ে পাতা খাও। ড্রাইভার সাহেব বললেন, ইঞ্জিনের মূল পিস্টন ভেঙে গেছে, উদ্ধারকারী ইঞ্জিন না এলে কিছু করা যাবে না, 4 থেকে 5 ঘন্টা লাগবে। রশিদউদ্দিন জানালার পাশে দাঁড়িয়ে সিগারেট টানছিলেন। তার সামনে আশরাফ চিন্তিত মুখে দাঁড়িয়ে। রশিদউদ্দিন বললেন, মওলানার স্ত্রীর অবস্থা কি? সে কি 4-5 ঘন্টা সার্ভাইভ করবে? আশরাফ বলল, না, আমাদের হাতে বড়জোর 40-45 মিনিট সময় আছে। রশিদউদ্দিন উঠে দাঁড়ালেন। আশরাফ বলল, স্যার কোথায় যান? রশিদউদ্দিন জবাব দিলেন না। আবুল খায়ের সাহেব সেলুন কারের সোফায় গা এলিয়ে বসেছিলেন। হঠাৎ তিনি নড়ে চড়ে বসলেন। তার কামরার বৃদ্ধ যে মানুষটা ঢুকছে তার চেহারা অবিকল আক্কাস মাস্টারের মতো, অথচ আক্কাস মাস্টার 4 বছর আগে মারা গেছেন। তিনি নিজে তার জানাজায় উপস্থিত ছিলেন। সেই লুঙ্গি পরা মানুষ, মাথায় মাফলার। আক্কাস মাস্টারেরও একই ব্যাপার ছিল, লুঙ্গি, শীত গ্রীষ্মে মাফলার। খায়ের সাহেব উঠে দাঁড়াবেন না কি বসেই থাকবেন বুঝতে পারছেন না। তিনি এক ধরনের অস্বস্তির মধ্যে পড়ে গেলেন। আমার নাম রশিদউদ্দিন, আমি আপনার কাছে একটি আবেদন নিয়ে এসেছি। খায়ের সাহেব বিস্মিত হয়ে বললেন, কী আবেদন? রশিদউদ্দিন বলেন, আপনার সামনে বসে বলি, আমাকে 2 মিনিট সময় দিন। যদি দেন। বসুন। রশিদউদ্দিন বললেন, ট্রেনের একজন যাত্রী মহাবিপদে পড়েছে, তার একটি সন্তান হয়েছে। এখন শুনতে পাচ্ছি প্রচুর রক্তপাত হচ্ছে, তাকে অতি দ্রুত কোনো একটা হাসপাতালে ভর্তি করানো দরকার। আপনি যদি ব্যবস্থা করে দেন তাহলে মেয়েটি বেঁচে যায়। খায়ের সাহেব বললেন, আমি কীভাবে ব্যবস্থা করব? ইঞ্জিন নষ্ট হয়ে পড়ে আছে, কখন ঠিক হবে তার ঠিক নেই। রশিদউদ্দিন বলেন, আপনি কি অতি ক্ষমতাধর ব্যক্তি, আপনার পক্ষে এই অবস্থাতেও ব্যবস্থা করা সম্ভব? খায়ের সাহেব বিরক্ত গলায় বলেন, আপনি একটা ভুল করছেন। মন্ত্রীদের হাতে আলাদিনের চেরাগ থাকে না, চেরাগ ঘষে তারা দৈত্য আনতে পারে না। যদি চেরাগ থাকতো আমি চেরাগের দৈত্যকে বলতাম সে ম্যাজিক কার্পেটে করে রোগী সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে নিয়ে চিকিৎসা করাতো। রশিদউদ্দিন সহজ গলায় বললেন, স্যার আপনার কাছে ম্যাজিক কার্পেট আছে, আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন? জি না, আমি অঙ্কের শিক্ষক। অঙ্কের শিক্ষকরা রসিকতা বুঝতেও পারে না, করতেও পারে না। রশিদউদ্দিন দ্বিতীয়বার চমকালেন। আক্কাস মাস্টারও অঙ্কের শিক্ষক ছিলেন। খায়ের সাহেব বললেন, আপনার রোগীর প্রতি আমি যথেষ্ট সিম্প্যাথি বোধ করছি, কিন্তু বুঝতেই পারছেন আমার কিছু করার নেই। রশিদউদ্দিন বললেন, আপনি টেলিফোন করে একটা হেলিকপ্টারের ব্যবস্থা করতে পারেন। 10 মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টার চলে আসবে, মহিলার জীবন রক্ষা পাবে। আমি কি আমাদের পবিত্র গ্রন্থ থেকে একটা আয়াত বলবো? খায়ের সাহেব চুপ করে রইলেন। রশিদউদ্দিন বললেন, আল্লাহ পাক বলেছেন যে একটি জীবন রক্ষা করে সে যেন সমগ্র মানবজাতিকে রক্ষা করে, আর যে একটি জীবন নষ্ট করে সে যেন সমগ্র মানবজাতিকে ধ্বংস করে। খায়ের সাহেব পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতে করতে বললেন, আপনি এমনভাবে কথা বলছেন যেন আমি ঢাকায় আমার বাড়ির ছাদে 3টা হেলিকপ্টার বেঁধে রেখেছি, টেলিফোন করবো আর উড়ে চলে আসবে। তার মানে কিছু করতে পারছেন না? না, 2-1 জায়গায় টেলিফোন করে দেখেন, কাজ হতেও তো পারে। সিচুয়েশনটা চিন্তা করুন, বনের মধ্যে ট্রেন আটকে আছে, একজন মৃত্যুপথযাত্রী। ট্রেনে এক যাত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি ঘটনা শুনে মর্মাহত হলেন। নানান ঝামেলা করে হেলিকপ্টার আনলেন, রোগী ঢাকা পাঠানো হলো। হেলিকপ্টার যখন উঠতে শুরু করবে তখন ট্রেনের শত শত যাত্রী চিৎকার করে বলবে, আবুল খায়ের খান জিন্দাবাদ। তারা মন থেকে বলবে, তাদেরকে ভাড়া করে আনতে হয়নি, নিজের পকেট থেকে একটা পয়সা খরচ না করে আপনি স্বতঃস্ফূর্ত জিন্দাবাদ ধ্বনি শুনবেন। আবুল খায়ের বললেন, আপনি কি বিদায় হবেন? রশিদউদ্দিন উঠে দাঁড়াতে বললেন, আপনাকে কুৎসিত একটা গালি দিতে ইচ্ছা করছে, যে গালি শুনলে আপনার পিত্তে জ্বলে যাবে, এরকম গালি। তা না দিয়ে একটা ভদ্র গালি দিচ্ছি। হাজার হলেও আপনি মন্ত্রী মানুষ। তুই গু খা, ফ্রেশ গুনা, 3 দিনের বাসি গু, যার উপর নীল রঙের মোটা মোটা মাছি ভোবো করে উঠছে। মন্ত্রীকে হতভম্ব অবস্থায় রেখে রশিদউদ্দিন বের হয়ে গেলেন। এতক্ষণ খায়ের সাহেব সিগারেট হাতে বসেছিলেন, এখন সিগারেট ধরালেন। তার ভুরু কুঁচকে আছে। টেবিলে রাখা টেলিফোন বেজেই যাচ্ছে। ধরবেন না করেও তিনি টেলিফোন ধরলেন। তার স্ত্রী টেলিফোন করেছেন। সুরমা হাঁপাতে হাঁপাতে বললেন, হ্যালো হ্যালো। এত বড় একটা ঘটনা, তুমি আমাকে কিছু জানাওনি? আমি খবরটা শোনার পরে জঙ্গলের মধ্যে 2 রাকাত শুকরানা নামাজ পড়েছি, একটা ছাগল সাদকা মানত করেছি, ময়মনসিংহ পৌঁছে ছাগল দিয়ে দিব। ভালো। এই শোনো, রেলমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, উনি নিজেই টেলিফোন করেছিলেন। আমরা জঙ্গলে পড়ে আছি শুনে উনি হতভম্ব। যাই হোক, ব্যবস্থা করেছেন, ঘন্টা 2-এর মধ্যে তোমাদের সঙ্গে দেখা হবে। খায়ের সাহেব বললেন, কীভাবে? তোমাদের ট্রেন আটকে বসে আছে না? হ্যাঁ, ইঞ্জিন নষ্ট।
ইঞ্জিন নষ্ট তোমাকে কে বলেছে? ইঞ্জিন ঠিকই আছে। রেলমন্ত্রীর নির্দেশে ট্রেন আটকা। আমাদেরকে জঙ্গল থেকে উদ্ধার করে এক বগির একটা ট্রেন তোমাদের কাছে যাবে। আমরা সেলুনে উঠবো, তারপর ট্রেন ছাড়বে। ও আচ্ছা, তোমার কথাবার্তায় প্রাণ নেই কেন বলো তো? এদিকে আমরা খুব হইচই করছি, জঙ্গলের মধ্যে কনসার্ট, কী যে মজা হচ্ছে। যমুনা এবং যমুনার স্বামী সাম্বা নাচতে নেচেছে। ওরা যে সাম্বা নাচতে জানে আমার ধারণাই ছিল না। সেলুন কারে পৌঁছানোর পর ওই নাচটা আবার করতে বলবো। আচ্ছা, আমি আর কি ঠিক করেছি জানো? এক রাতে জঙ্গলে প্রোগ্রাম করব। তোমার সব বন্ধুবান্ধবরা থাকবে। জ্যোৎস্না রাত, রবীন্দ্রনাথকে নিয়ে অনুষ্ঠানের শুরু হবে। ওই যে ওনার বিখ্যাত গান, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। দরজার পাশে দাঁড়িয়ে চিত্রা ব্যাকুল হয়ে কাঁদছে। চোখের সামনে একটা মেয়ে মরে যাচ্ছে, এই দৃশ্যটা সে নিতে পারছে না। মালুমের স্ত্রী মুগ্ধ চোখে তাকিয়ে আছে তার ছেলের দিকে। ছেলে ড্যাব ড্যাব করে মাকে দেখছে। কি অদ্ভুত এবং কি করুণ এক দৃশ্য। এই দৃশ্য বেশিক্ষণ সহ্য করা মুশকিল। চিত্রা বের হয়ে চলে এসেছে। বাথরুমের পাশের ঘরের দরজা খুলল। একজন ভদ্রমহিলা এসে চিত্রার পাশে দাঁড়ালেন। চিত্রাকে চমকে দিয়ে তার পিঠে হাত রাখলেন। নরম গলায় বললেন, মাগো, আমি খবর পেয়েছি, মেয়েটা মারা যাচ্ছে। কেঁদে কি আর মৃত্যু ফেরানো যায়? চিত্রা ফোপাতে ফোপাতে বলল, মৃত্যু ফেরাবার জন্য কাঁদছি না, কষ্টে কাঁদছি। 1 ঘন্টার সময় হাতে পেলেও মৃত্যু ফেরানো যেত। মহিলা বললেন, মা, আমি ব্যবস্থা করছি, একটা হেলিকপ্টার আনার ব্যবস্থা করছি। এই জায়গায় ঠিক লোকেশন দরকার। রেলের কাউকে খবর দিয়ে আনতে পারবে, যার মাধ্যমে ঠিক ঠিক লোকেশনটা আমি জানতে পারি? হতভম্ব চিত্রা বলল, আপনি কিভাবে হেলিকপ্টার আনবেন? আপনার পরিচয় জানতে পারি? মহিলা বললেন, আমার একটাই পরিচয়, আমি একজন দুঃখী মা। ছেলে ডেডবডি নিয়ে গ্রামে যাচ্ছি। আমার একটাই ছেলে। ছেলের বাবা মারা গেছেন 10 বছর আগে। সময় নষ্ট করে লাভ নেই। তুমি রেলের কোনো একজনকে ডাকো। ঢাকা থেকে হেলিকপ্টার রওনা হয়েছে। 2 জন মাত্র যেতে পারবে। রোগীর সঙ্গে যাচ্ছে তার ছেলে এবং আশাবের মা সাজেদা বেগম। তিনি চিত্রাকে ডেকে কঠিন ভঙ্গিতে বলেছেন, বৌমা, আমার ছেলেকে তোমার হাতে রেখে গেলাম, চোখে চোখে রাখবে। সুযোগ পেলেই যেন চুপচুপ করে কিছু না খাই। এতদিন আমি দেখেছি, এখন তুমি বাড়ির বউ, তুমি দেখবে। রশিদ উদ্দিন পাশেই ছিলেন। তিনি চমকে উঠে বললেন, তোমরা এই ফাঁকে বিয়েও করে ফেলেছ? আশ্চর্য তো। সাজেদা বিরক্ত হয়ে বললেন, আশ্চর্য হবার কি আছে? বয়স হয়েছে, বিয়ে করবে না? ধ্যাং ধ্যাং করে প্রেম করে বেড়াবে? কৃষ্ণলীলা আমার পছন্দ না। আমি প্রেম করার বিপক্ষে। প্রেম যদি করতে হয় বিয়ের পরে করা উচিত, সবচেয়ে ভালো হয় না করলে। রশিদ উদ্দিন বললেন, আপনার কথাবার্তা আমার অত্যন্ত পছন্দ হয়েছে। আপনার সঙ্গে আমার ঘনিষ্ঠ পরিচয় হওয়া অতীব জরুরি। সাজেদা আঁচল তুলে ঘোমটা দিয়ে নিজে দিতে চিত্রাকে বললেন, বৌমা, বুড়োটাকে আমার সামনে থেকে যেতে বলো। বেলাজ বুড়া। মন্ত্রী সাহেবের আত্মীয় স্বজন চলে এসেছেন। তারা সেলুন কারে উঠেছেন। ট্রেনের ইঞ্জিন ঠিক হয়ে গেছে। এক্ষুনি ট্রেন ছাড়বে। যাত্রীরা হেলিকপ্টারের চারদিকে ভিড় করে আছে বলে ট্রেন ছাড়া যাচ্ছে না। হেলিকপ্টারের পাখা ঘুরতে শুরু করেছে। যাত্রীরা বিকট স্লোগান দিল। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আবুল খায়ের জিন্দাবাদ। তারা ধরে নিয়েছেন এই কাজটা মন্ত্রী সাহেব থাকতে সম্ভব হয়েছে। সুরমা তার বোন এবং ভগ্নিপতির সঙ্গে হাত পা নাড়িয়ে গল্প করছে। তোর দুলাভাইয়ের মানুষের প্রতি মমতা কিরকম দেখলি? চেনে না জানে না একজনের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করেছে। তার যত মমতা পাবলিকের জন্য, নিজের ফ্যামিলির দিকে সে ফিরেও তাকায় না। যমুনা বলল, আপা, তুমি দুলাভাইকে একটা বক্সিং দাও। শর্মা বললেন, আমি পারবো না, তুই দিয়ে আয়। যমুনা উঠে গেল। খায়ের সাহেবের পেটে খোঁচা দিয়ে বললেন, দুলাভাই, আপনি এত ভালো কেন? কিছুক্ষণের গল্প শেষ। পাঠকদের সামান্য কৌতূহল থাকতে পারে, চিত্রা এবং আশাবের কি হলো? ওরা কি বিয়ে করেছে, নাকি যে যার পথে গিয়েছে? অঙ্কবিদ রশিদ উদ্দিনেরই বা কি হলো? রশিদ উদ্দিনের কি হলো বলতে পারছি না। উনি পোটলাপুল্টি নিয়ে ভুল এক স্টেশনে নেমে পড়েছেন। তার পেছনে পেছনে কি মনে করে জানি মাওলানাও নেমে পড়েছেন। চিত্রা সাজেদা বেগমের কামরায় ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে, যাতে কেউ ঢুকতে না পারে। গভীর রাতে বাতিটাতে নিভিয়ে সে ফিসফিস করে লিলিকে টেলিফোন করলো। এই লিলি, হ্যালো, গোপন একটা কথা শুনবি? অবশ্যই শুনবো। আমি একজনের প্রেমে পড়েছি। বলিস কি? অনেকক্ষণ তাকে দেখতে পাচ্ছি না। দুঃখ কষ্টে আমার মন ভেঙে যাচ্ছে। লোকটাকে? ডাক্তার আশাব নাম। উনি কোথায়? আমার দরজার সামনে দাঁড়িয়ে। লিলি বলল, গাধামি করবি না, এক্ষুনি দরজা খুলে তাকে ভেতরে ডেকে নে। কি অজুহাতে ডাকবো? যে কোনো অজুহাতে ডাকবি। মেয়েদের অজুহাতের অভাব আছে নাকি? চিত্তে দরজা খুলে বলল, আমার খিদে লেগেছে, খাবো। খাবারগুলি গরম করে আনার ব্যবস্থা করো তো। চিত্রা মানুষটাকে তুমি তুমি করে বলছে। তার মোটেও খারাপ লাগছে না। তার মাথায় একটা দুষ্টুমিও ঢুকেছে। সে ঠিক করেছে খাবার সময় আশাবকে চমকে দিয়ে বলবে, আমি হা করছি, আমাকে খাইয়ে দাও। ট্রেন অন্ধকারে ছুটে চলছে। সেলুন কারে গান হচ্ছে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। ট্রেনের যাত্রা কি জ্যোৎস্না স্নাত কোনো অলৌকিক বনের দিকে?